বৈশাখী ঝড়ে যদি আপনি মাঠে খেলতে নামেন তাহলে যে অবস্থা দাঁড়াবে ঠিক সেটি আমাদের অবস্থা হবে যদি আমরা এখন এলডিসি গ্র্যাজুয়েশন যদি ডেফারাল না হয়। শিক্ষা ছাড়া কিছুতেই রিস্কিলিং সম্ভব না এবং আপস্কিলিং সম্ভব না। একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে বলি, সবাই ইউনিভার্সিটি পাস হওয়ার কোনো দরকার নেই। করে ফেললে ধরেন 50% 60% আনএমপ্লয়েড হয়ে যায়, তখন কি হবে? মানুষের সাথে কন্ট্যাক্ট কমিয়ে দেন, আপনার করাপশন কমে যায়। হার্ভার্ডের মতো জায়গায় বিবিএ এমবিএ নট এনশিওরিং জব, মানে গ্যারান্টি জব ফর ফিউচার। আপনি বাংলাদেশকে ওই ইন্ডিয়ার মতো আইটি ইনেবল সার্ভিস দিয়ে ওই জায়গায় নিতে পারবেন না। সিঙ্গাপুরের প্রেসিডেন্টের সাথেও ডিসকাস করেছি, হি উইল বি অ্যাডপ্টিং দিস ফর সিঙ্গাপুর, কিন্তু আমরা কিন্তু ন্যাশনালি পারছি না। আরএমজির উপর শুধুমাত্র ভরসা করে কিন্তু আসলে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে এগিয়ে যাওয়াটা মানে নিছক বোকামি ছাড়া আর কিছু না। গার্মেন্টস এর একমাত্র ইন্ডাস্ট্রি বাংলাদেশে দ্যাট অপারেটস অন গ্লোবাল স্কেল। গার্মেন্টস যখন টেবিলে কথা বলে, আপনি অন্য ইন্ডাস্ট্রিকে মুভ করতে পারেন, অন্যদের সাথে একটাদের সাথে এক করতে পারেন। এই পাওয়ার আর কোন ইন্ডাস্ট্রি নেই। আর ইউ টেকিং ইট ফর গ্রান্টেড যে ডেফারেল হবে নাকি? আশায় বুক বাঁধা আর কি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য বিজিএমইএ পডকাস্ট, এপিসোড নাম্বার 4। আজকে আমরা যেটা নিয়ে সাবজেক্টে নিয়ে আলাপ করব, শুনতে খুব কঠিন মনে হয়, সেটা হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশন। যখনই আমরা গ্র্যাজুয়েশনের কথা শুনি, ইট সাউন্ডস অল গুড। সো গ্র্যাজুয়েশন মানেই তো একটা ভালো ব্যাপার। বাট যখন এলডিসির কথা শুনবো, লিস্ট ডেভেলপ কান্ট্রিজ, তখন আবার কিন্তু মনে হয় যে আমরা কেন লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি হচ্ছি। সো দুইটা পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুইটা অ্যাঙ্গেল এখানে আছে। সো আমরা যদি ব্রিফলি যদি ডিসকাস করি, আমরা আজকে কী নিয়ে আলাপ করবো, কী টপিক্সটা নিয়ে আলাপ করবো। এলডিসি গ্র্যাজুয়েশন। এখন এলডিসি গ্র্যাজুয়েশনটা কী? 1975 সালে ইউনাইটেড নেশনস বাংলাদেশকে এলডিসি ক্লাসিফিকেশনে অন্তর্ভুক্ত করে। এখন একদিক দিয়ে মনে হয় যে এলডিসি কেন আমাদেরকে দিল, এটা তো একটা অসম্মানজনক জিনিস হতে পারে, কিন্তু আসলে এটা অসম্মানজনক কোনো ব্যাপার না। এটা খারাপ ফিল করার কোনো কারণ নেই। আজকে যে পজিশনে আমরা এসেছি বাংলাদেশটা, সেটা একটা কিন্তু ওই এলডিসির কারণেই। কারণ এটা আমাদের সার্টেন প্রিভিলেজেস, সার্টেন ইনসেন্টিভস, সার্টেন প্রোটেকশন দিয়েছিল। সেই প্রোটেকশনের জন্য কিন্তু আমরা আজকে এই পজিশনে এসেছি। আমরা যদি বোঝার চেষ্টা করি কী কী ক্রাইটেরিয়াতে এই গ্র্যাজুয়েশনগুলো দেওয়া হয়, দ্যার 3 বেসিক ক্রাইটেরিয়া। একটা হচ্ছে গ্রস ন্যাশনাল ইনকাম, জিএনআই ইন্ডেক্স আমরা বলি। ওটা একটা থ্রেশহোল্ড লেভেল আছে, সেটা অ্যারাউন্ড $1,300, কারণ এই অ্যাসেসমেন্টটা করা হচ্ছিল 2024-এ। সেকেন্ড ইন্ডেক্সটা হচ্ছে হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স, যেটা ক্রাইটেরিয়া ছিল অ্যারাউন্ড 66। এবং থার্ড যেটা হচ্ছে, সেটা হচ্ছে ইকোনমিক এনভায়রনমেন্ট ভালনারেবিলিটি ইন্ডেক্স। সেটার ইন্ডেক্সটা ছিল থ্রেশহোল্ডটা ছিল অ্যারাউন্ড 32। আর বাংলাদেশের যে অ্যাসেসমেন্ট স্কোরটা যেটা হয়েছিল, ইন কেস অফ জিএনআই আমরা অলমোস্ট ডাবল ছিলাম, 2600+। আর যদি আমরা হিউম্যান ইন্ডেক্সের কথা বলি, অ্যাসেট ইন্ডেক্সের কথা, সেখানেও আমরা কিন্তু ছিলাম প্রায় 77.5। অ্যান্ড ইন কেস অফ দ্য থার্ড ওয়ান, ইকোনমিক অ্যান্ড এনভায়রনমেন্টাল ইন্ডেক্স, এটা হচ্ছে লোয়ার দ্য বেটার। রিকোয়ারমেন্ট ছিল 32 এবং আমরা অ্যাচিভ করেছি 22.5। সো 3টা ক্রাইটেরিয়াতে কিন্তু বাংলাদেশ ওভার অ্যাচিভ করেছে। সো ওই হিসাবে ইউনাইটেড নেশনস 2024 সালে আমাদেরকে বলেছে যে আমাদেরকে গ্র্যাজুয়েট করা হবে, এবং দ্য ডেট দে ফিক্সড ইজ 24 নভেম্বর 2026। সো আমাদের হাতে আর কয়েক মাস আছে। সো দ্যাট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড। এখন এটার ইমপ্লিকেশনসটা কী? ওয়াই অল অফ আস আর মেকিং সো মাচ অফ নয়েজ অ্যাবাউট ইট? আসলে এনাফ নয়েজ করছি কিনা সেটা নিয়েও একটা কোশ্চেন আছে, সেটা আমরা আমাদের গেস্টের কাছ থেকে শুনবো। এটা ইমপ্লিকেশনসটা কী? ইমপ্লিকেশনসটা আসছে কিন্তু শুধু এক্সপোর্টে না, যদিও ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যখন পত্রিকায় পড়ি দেখা যাচ্ছে এটার ইমপ্লিকেশনসটা এক্সপোর্ট সাইডটাকে বেশি ফোকাস করা হচ্ছে। আসলে এটার ইমপ্লিকেশন ইজ ফার রিচড। এটা আমাদের এগ্রিকালচারকে ইম্প্যাক্ট করবে, আমাদের হেলথ সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর, কস্ট অফ লিভিং, in every area it is going to have impact. So we are going to discuss all these aspects, and we'll try to know more about it from our 2 special guests that we have, and also we'd like to know about the competitive angle of it. Because Bangladesh is just one of the player in this global market. So how we can compete in that kind of new scenarios, whether we are ready for it or not. So we have got 2 special guests with us. Rubana Appa, I don't think she needs any introduction. But still, I have to share a few things like, Appa, you are PhD holder. সময় নষ্ট করছেন। আচ্ছা, আমি সময় নষ্ট না, আসলে আমার মনে হচ্ছে সময় নষ্ট করছি, বাট so we feel proud like you have got multiple একটা হচ্ছে আপনার বামদের গ্রুপের চেয়ারম্যান, in one side you are a
ওয়েল নন বিজনেস পার্সোনালিটি, একদিকে আবার আপনি হচ্ছেন বাংলাদেশ এশিয়ান ইউনিভার্সিটি ফর উমেন, ওইখানেও আপনি ভিসি হিসেবে আছেন, 4 বছর প্রায় শেষ হতে চললো। এবং থার্ড যেটা আমি জানি, আপনি আবার বিজিএমই এর ফার্স্ট উইমেন প্রেসিডেন্ট ছিলেন। তারপর ওইটাও না, যেটা আমাকে আরও যেটা ফ্যাসিনেট করে সেটা হচ্ছে আপনার সার্ক লিটারেরি অ্যাওয়ার্ড পেয়েছিলেন আপনি। সো এতগুলো আপনার আইডেন্টিটি, জিল অফ অল ট্রেড, জ্যাক অফ অল ট্রেড, সেটা আছে। তারপর সো আপার কথা শেষ করা যাবে না, বাট আমার এখনো ছোটোকালে একটা মেমোরি আছে যে আপা কিন্তু স্ট্যান্ড করেছিল এসএসসি বা এইচএসসিতে, কোনো এইচএসসিতে বোধ হবে, দুইটাতে প্রবাবলি পত্রিকায় আসছিল আর কি। অ্যান্ড দ্যাট ওয়াজ কোয়াইট এন নিউজ অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। এখন নাসিম ভাইয়ের কাছে আসি। নাসিম ভাই, we know you for so many years, the way you are contributing to our business environment in different areas. I've seen you contributing, not only you, even your dad. So Amamana, as a nation, we are proud of you and your dad, Syed Manzoor Elahi. I used to respect him a lot, though I had little interaction, but very admirable character. And his mother. Of course. So how could I miss her name? Because all three my sons used to go to Sunbeams, and we had such a fond memory with her. Let me just add something, make it interesting. My father used to introduce himself as Mrs. Manzoor's husband. Okay. Yeah, so I'm borrow hoyechi with very powerful women around me, and I'm honored Absolutely. to be sitting behind someone that I respect. Absolutely. I think you are so lucky to have such a wonderful parents. Thank you. And Nasim Bhai, you are well known for, you are the managing director of Apex Footwear. Then you are chairman on the board of, I think, Apex Tannery Pharmaceutical. মুচি চামার আর কি, হ্যাঁ। হ্যাঁ, মুচি, হ্যাঁ। So I think it's চামার nice. থেকে মুচি এটা বলতে পারেন। So আপনাদের দুজনের শিফটটা ভালোই হবে আর কি। So I think again you don't need much of introduction. Thank you. আমি আসলে আজকে ডিসকাশনটা শুরু করতে চাই একটা, যেহেতু আমাদের ফেভারিট খেলা হচ্ছে ক্রিকেট। এখন লেটস অ্যাজিউম দ্যাট আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে যাচ্ছি। ইটস লাইক এ ক্রিকেট ম্যাচ অ্যান্ড উই আর গোয়িং টু ব্যাট। সো আমার কোশ্চেন আপনার দুজনকে করছে, আর ইউ গোয়িং টু ব্যাট অন এ গুড পিচ or it is going to be difficult pitch in a cloudy morning? You want me to go? Yeah, sure. This pitch hasn't been prepared for us. It's an away pitch. Okay. So I think the first response would be that being test cricketer, the advantage is home, you can prepare your pitch according to your strength, right? Apni spin এর জন্য spin pitch বানাবেন বা fast bowling এর জন্য fast bowling. এখানে the rules of the game have been set somewhere else. So আমাদের, I think we have to be very careful that যে পিচটার উপর আমরা খেলছি এবং আরও খেলতে চাই, এই পিচটা যেন আমাদের স্ট্রেংথগুলোকে কমপ্লিমেন্ট করে আর আমাদের উইকনেসগুলোকে যেন কম্পেনসেট করে একটা জায়গা করে। সো আই থিঙ্ক উই নিড টু অ্যাপ্রোচ দ্য পিচ উইথ আ লট অফ রেসপেক্ট অ্যান্ড ভেরি ভেরি কেয়ারফুল প্রিপারেশন। দ্যাট উড বি মাই সাজেশন। এক্সিলেন্ট। আপা, কাল বৈশাখী ঝড়ে যদি আপনি মাঠে খেলতে নামেন তাহলে যে অবস্থা দাঁড়াবে ঠিক সেটি আমাদের অবস্থা হবে যদি আমরা এখন এলডিসি গ্র্যাজুয়েশন যদি ডেফারাল না হয়। ওকে, আই থিঙ্ক দ্যাট ব্রিংস ইন্টারেস্টিং পয়েন্ট। যদি না হয়, যেটা হওয়ার কথা হচ্ছে 24 নভেম্বর 2026। সো আর ইউ টেকিং ইট ফর গ্রান্টেড যে ডেফারাল হবে নাকি? আশায় বুক বাঁধা আর কি। No আশা other করছি choice. যে আশা করছি, অনেক সময় হয় না যে বিশ্বাস করতে করতে মানুষ সত্যি বানিয়ে ফেলে, ওইটা হলো আর কি আমাদের অবস্থা। আমাদের অপশন নাই, তো আমাদেরকে আশাহত হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আপা আমি অন্যভাবে কোশ্চেনটা করি, যেটা আপনাদের দুজনের টোনে যেটা বোঝা যাচ্ছে, উই আর নট রেডি ফর ইট ইফ ইট ইজ অন 24th of November দিস ইয়ার। অ্যাবসলিউটলি না, উই আর নট। সো আমাদের আসলে আর কোনো চয়েস নেই, থিঙ্কিং অ্যাবাউট এটা 2029 পর্যন্ত ডেফার করতে পারে। তো সেই ক্ষেত্রে যদি বলি যে 3 বছরে আমরা পাবো, ক্যান উই বি রেডি বাই দ্যাট টাইম? আমরা একদমই প্রস্তুত না। এখন আমাদেরকে সবাই গালাগালি করেন যে ব্যবসায়ীরা খালি পেছাতে চায়। ব্যবসায়ীরা পেছাতে চায় কেন, এটার পিছনে কিন্তু কেউ আসলে খেয়াল করে কখনো কোনো মন্তব্য করেন না। শুধু হলো যে ব্যবসায়ীরা পেছালেই ভালো, এটা বলেন, ওনাদের সমস্ত সুযোগ সুবিধা নষ্ট হয়ে যাবে। কিন্তু আসলে একটা জিনিস তো বুঝতে হবে যে পরিসংখ্যানগতভাবে যদি আমরা ধরে নিই যে আমরা প্রস্তুত, তারপরেও কিন্তু আমরা অবকাঠামোগত অবস্থান থেকে কিন্তু একেবারেই অপ্রস্তুত। পোর্টের কোনো খবর নাই, কোনো ডিজিটালাইজেশন নাই, লিড টাইম কমছে না, অথচ আমরা গ্র্যাজুয়েট করছি। হ্যাঁ, সংখ্যাগুলো সব আমাদের ফেভারে।
এটা তো আসলে মানে একটা বোকার স্বর্গে বসবাস করার মতো। এবং ইউএনের এই যে মাত্র একটা রেডিনেস সার্ভে হলো, সেখানে ইউএন পর্যন্ত বলে দিয়েছে যে আসলে উই আর নট রেডি, পিরিয়ড, উই আর নট রেডি। এবং পুরো এই গ্র্যাজুয়েশনটা একটা ফেজ ওয়াইজ আস্তে আস্তে আমাদের এগোতে হবে। এবং এটা যদি এখন আমরা গ্র্যাজুয়েট করি তাহলে এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে। আর এটা তো চারটিখানি কথা না, এতগুলো মানুষের সংস্থান আছে, তো সেই জায়গাগুলো আমরা কিভাবে নিশ্চিত করতে পারি? কাজেই সর্ব অর্থে যদি বলি আমরা একেবারেই প্রস্তুত না। এবং প্রস্তুত কি হব আমরা 3 বছরে? আমার মনে হয় না। আমার মনে হয় যে 3 বছরে আমরা প্রস্তুত হব না, কারণ প্রস্তুতির প্রথম সোপানে আমরা এখনও পাই দিতে পারিনি। তার অর্থ হলো একটা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি আছে, STS, আনফর্চুনেটলি নাথিং ইজ বিন ডান অ্যাবাউট ইট। সো কমিটিজ আছে, সব আছে, কিন্তু বাংলাদেশ তো আমরা উই আর ফেমাস ফর কমিটিজ, টাস্ক ফোর্স, মানে কিছু বাদ নাই আমাদের, এটা তো সব আছে, হাই টেবল সব আছে। Absolutely. কিন্তু কাজ করার সময় গিয়ে এই কমিটিগুলোতে আদৌ কোনো অগ্রগতি হয়েছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি না, আসলেই আমরা কাজ করছি কিনা সেটাও খতিয়ে দেখছি না। কাজেই যতদিন মানে we should have actually started at least 3 years back. আজকে নতুন সরকার এসছেন, আবেদন করেছেন এটাকে ডেফার করার জন্য, কিন্তু ডেফার করার আবেদনের পরেও কিন্তু আরো মাস চলে গেছে, 2 মাস আমরা কিছু করিনি। হ্যাঁ, কিন্তু এখানে আরেকটা কোশ্চেন আসছে যে রেডিনেসের যে মানে এটা রেডিনেসে কিন্তু অ্যাঙ্গেল কয়েকটা আছে। একটা অ্যাঙ্গেল হচ্ছে যারা পলিসি মেকার, আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে যারা বিজনেসম্যান, আমরা যারা বিজনেস করছেন, যারা আপনার বিজনেস করছেন তাদের অ্যাঙ্গেলের রেডিনেসের একটা ব্যাপার আছে। ওনারা কি জানেন ওদের রেডিনেসের মানেটা কি, মানে কি হলে রেডিনেস হবে? ডু দে নো দোজ KPIs? মানে ডেটাকে যদি পলিসি মেকার বলেন তাহলে এটার যোগ্য উত্তর শুধু পলিসি মেকার দিতে পারবে। আর আমাদের মতো যারা ছোটোখাটো ব্যবসায়ী আছেন, যদি আমাদেরকে বলেন, আমাদের রেডিনেসের জায়গাগুলো একেবারেই আমরা প্রস্তুত না। কারণ প্রথম কথাই হলো যে আপনার ডাইভার্সিফিকেশন হয় নাই। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে একমাত্র RMGর উপর ভরসা করে কত দূর আর আমরা যাবো। আমি জানি বিজিএমইতে বসে কথাটা বলছি এবং আমাকে আমার অন্যান্য কলিগরা গালাগালি করবে, কিন্তু RMGর উপর শুধুমাত্র ভরসা করে কিন্তু আসলে LDC গ্র্যাজুয়েশনের দিকে এগিয়ে যাওয়াটা মানে নিছক বোকামি ছাড়া আর কিছু না। সো এই একই ব্যবসায়ীদেরকে যা ভিয়েতনাম করেছিল, আমরা যদি তাদের অন্তত পদাঙ্ক অনুসরণ করতে পারতাম তাহলে একটা কথা ছিল যে ঠিক আছে, ভিয়েতনাম যেটা করেছে ওরা কি করে ডাইভার্সিফাই করলো, আচ্ছা ঠিক আছে, দে ইউজড FDI অ্যাজ আ স্ট্র্যাটেজি, কিছুই করি নাই আমরা। কাজে আজকে বসে ব্যবসায়ীদের ক্ষেত্রে যদি বলেন, ব্যবসায়ীরা বা কতদূর যাবে পলিসি মেকারদের সাহায্য ছাড়া? তো আমাদেরকে তো একাধারে সবাই খালি গালাগালি করতে থাকে, দেশদ্রোহীও বলে ফেলতে পারে যে কেন ডেফারাল চান, এটা একটা গর্বের ব্যাপার। এই গল্পও তো আমরা অনেক দিন থেকে শুনলাম। সো আমার মনে হয় যে ব্যবসায়ীরা সবসময় প্রস্তুত থাকেন, উই আর ফার মোর অ্যাজাইল দ্যান এনিবডি এলস, বাট দেন উই নিড দ্য সাপোর্ট অফ কোর্স। না, অফকোর্স উইথ গভর্নমেন্ট সাপোর্ট উই ক্যান ডু এনিথিং। এখন নাসিম ভাই আপনার কাছে আসি, যেরকম BGME ইজ এ ভেরি পাওয়ারফুল একটা অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা ভয়েস রেজ করতে পারি। আপনি আবার অন্যান্য বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করছেন, লেদার থেকে শুরু করে ইউ আর অন এক্সপোর্ট মার্কেট, ডোমেস্টিক মার্কেট, সব মানে ইউ হ্যাভ গট এ ডিফারেন্ট কাইন্ড অফ প্রোফাইল বিজনেস ওয়াইজ। আপনাদের দিক থেকে রেডিনেসটা কীরকম? অ্যান্ড ডু ইউর ইন্ডাস্ট্রি পার্টিকুলার, আপনার ইন্ডাস্ট্রি যাকে আপনি রিপ্রেজেন্ট করেন, do they really understand the significance of it and what kind of implications it can have? এবং রেডিনেসটা কি লেভেলে আছে? Is it worse or better than BGMA? I mean, no, absolutely not. আমি পুরোপুরি রুবানা আপার সাথে একমত। মানে আমি এটা একটা মানে আপনাকে উদাহরণ দিতে চাই, যেটা ওই যে ফেমাস প্যারাবল ছিল যে আফ্রিকান একটা ট্রাইবে একটা ট্রাইবসম্যান হঠাৎ করে একটা বিশাল পার্ল, মানে পার্লটা মানে মনে করেন আমার মাথার মতো সাইজ, কালো একটা পার্ল, ইটস প্রাইসলেস, সেটা সে পেয়েছে। সেটা দিয়ে কিন্তু সে অনেক বছর এটা মানুষকে দেখিয়ে সে তার প্রাইডকে সাস্টেন করেছে। হঠাৎ করে সে এটার মূল্য না জেনে সে মনে করলো এটা তার শাইন হচ্ছে না, সে ফেলে দিল। আমাদের মতো LDC পৃথিবীতে আর নেই, হবে না। উই আর আ ব্ল্যাক সোয়ান LDC, রাইট? সো LDC যেটা আপনি বললেন, এটা একটা কি বলবো অ্যাক্সেস, এটা একটা প্রিভিলেজের জায়গা থেকে করা হয়েছিল। সেইখান থেকে এখন যে LDC-র ডেফিনেশন, 75 মিলিয়ন মানুষের উপরে যদি পপুলেশন, আপনি LDC হতে পারবেন না। পৃথিবীতে সেকেন্ড কোনো LDC নাই যারা পুরোপুরি 95 থেকে 99% নিজস্ব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি প্রডিউস করে ডোমেস্টিকলি। পৃথিবীর কোনো LDC নাই যারা পৃথিবীর সবচেয়ে বড়
জিন্স প্রডিউসার উইথাউট হ্যাভিং এনি ডোমেস্টিক কটন, এরকম অনেক উদাহরণ আমি দিতে পারি আপনাকে। তো এই যে সক্ষমতাটা তৈরি হয়েছে বেসড অন দিস অ্যাডভান্টেজ, ইনহেরিটেড অ্যাডভান্টেজ, এইটাকে আমরা প্রস্তুত না হয়ে যদি আমরা দান করে দিই বা আমরা গিভ আপ করি উইথাউট এ ফাইট, এটা বোকামি ছাড়া কিছুই হবে না। এই জন্য আমরা প্রাইভেট সেক্টর থেকে খুবই স্পষ্ট, এটা শুধু গার্মেন্টসের ফাইট নয়। এটা যেটা আপনি প্রথমেই বললেন, মনে করেন আমরা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত, আমাদের একটা ছোট্ট ব্যবসা আছে, আমরা মার্কেট রিসার্চ করি, রাইট। সেটা তো আমার ক্যাপিটাল হচ্ছে হিউম্যান ক্যাপিটাল। সেই হিউম্যান ক্যাপিটালের জন্য আপনি কী ব্যবহার করেন? সফটওয়্যার ইউজ করেন। রাইট। আপনি যখন এলডিসি গ্র্যাজুয়েশন করে ফেলবেন, আপনার আইপি প্রোটেকশনের যে কস্টটা আসবে, আজকে যে সফটওয়্যার আপনি ব্যবহার করছেন, মেবি বিভিন্ন ক্ষেত্রে এটা হয়তো বা অরিজিনাল সফটওয়্যার না, এটা ঠিক না সঠিক আমি সেই ডিবেটে যাচ্ছি না। সেই সফটওয়্যারটা যখন আপনি রিপ্লেস করবেন, আমরা হিসাব করে দেখেছি যে একটা মিড সাইজ কোম্পানির 20 থেকে 25 লক্ষ টাকা খরচ বেড়ে যাবে। আমাদের কয়টা কোম্পানি এগুলোকে অ্যাবজর্ব করতে পারবে? লেটস টক অ্যাবাউট লেবার স্ট্যান্ডার্ডস। ইন আর রাশ টু র্যাটিফাই থিংস দ্যাট উই আর নট রেডি ফর, আমরা অনেক কিছু সই করে ফেলেছি। আমরা এমন কিছু সই করেছি যেগুলো কোরিয়া জাপানও করেনি আমাদের লেবার স্ট্যান্ডার্ডস। এগুলো নিয়ে এখন আমাদের বিজিএমই এর সাথে আমরা কাজ করছি যে সত্যি সত্যি কি এই মুহূর্তে এটা উপযুক্ত। আমাদের বাংলাদেশের ওই যে সেশন জ্যামের কথা অনেক আমরা জানি, অনেক সময় তো আমি গ্র্যাজুয়েশনের জন্য হয়ে গেছে, কিন্তু আমি কাগজটা নাই বা নিলাম, চাকরি করছি, হ্যাঁ, আমার যখন সুবিধা হয় আমি কাগজটা পিক আপ করবো। আই থিঙ্ক এলডিসি গ্র্যাজুয়েশন এমন একটা জিনিস যে এটার জন্য প্রস্তুতি, যেটা আপা বললেন আমি পুরোপুরি ওনার সাথে একমত, এটা শুধু গার্মেন্টসকে এফেক্ট করবে না, এটা শুধু এক্সপোর্ট সেক্টরকে এফেক্ট করবে না। আমি যদি একটু ফার্মাসিউটিক্যাল উদাহরণটা দিই, আমার সেক্টরে আসার আগে একটা ভুল ধারণা হচ্ছে যে ফার্মাসিউটিক্যাল এটা করছে বিকজ এখানে ফার্মাসিউটিক্যাল কোম্পানি অনেক বড় মুনাফা করছে, সেই জন্য ওনারা চাচ্ছেন, এবং শব্দটা আমরা যেটা ব্যবহার করছি এক্সটেনশন, ডিফারাল না, এখন এক্সটেনশন অফ এলডিসি গ্র্যাজুয়েশন, এটার জন্যই আমার চিঠি পাঠানো হয়েছে। সেখানে বাংলাদেশের পার ক্যাপিটা এক্সপেন্ডিচার অন হেলথ কেয়ার হচ্ছে সাউথ এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট, আফগানিস্তান থেকেও বেশি। রাইট। এটা কিন্তু আমাদের মোটামুটি একটা খুবই কি বলবো অবাক হয়ে যাওয়ার একটা জিনিস। তারপরে বাংলাদেশের মেডিসিন কস্ট ইজ ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আজকে কালকে থেকে যদি পেটেন্ট প্রোটেকশন চলে আসে, যেই প্যারাসিটামলটা বা নাপাটা আমরা আজকে কিনছি যেই দামে, সেটাকে 3 গুণ বেশি আমাদের কিনতে হবে। এটা মানুষকে ভয় দেখানোর জন্য না, এটা অন্য বড় ফার্মা কোম্পানিতে বা আমরা ফার্মাতে কাজ করি, আমাদের এটা কস্ট টু দ্য কনজিউমার কত বাড়বে, এটা আমার মনে একটু বিবেচনা করা দরকার। এমপ্লয়মেন্ট, ইনভেস্টমেন্ট, এটা আমি নাই বা গেলাম। আমাদের ইন্ডাস্ট্রির কথা যদি আমি বলি, আমি লেদার গুডস ফুটওয়্যার ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করি স্থানীয়ভাবে, রপ্তানি মার্কেটেও, দুটাতেই। সেখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আমরা প্রস্তুত নয়। কারণ আপনি কারেক্টলি যেটা রুবান আপনি একটু আগে বলছিলেন যে প্রস্তুতি তো দুই দিক থেকে হতে হবে, প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর। যেগুলো আমাদের কন্ট্রোলে নয়, আমরা রিসেন্টলি দেখলাম যে বাংলাদেশের লজিস্টিক্স কস্ট ইজ 12 থেকে 17%, সামওয়্যার ইন দ্যাট রিজন। এটা গ্লোবাল অ্যাভারেজের থেকে প্রায় দ্বিগুণ, বিকজ আমাদের কস্ট যেটা আছে, আপনি ঢাকা থেকে চিটাগং যে কিলোমিটার কস্ট, এখানে যে ট্রাক ভাড়াটা আমরা দিচ্ছি, অ্যান্ড থ্যাঙ্কস টু ইরান, ইসরায়েল, ইউএস ওয়ার, এটা তো আরও এখন বেড়ে যাবে। এগুলোকে ঠিক করার তো কন্ট্রোল পুরোপুরি আমাদের হাতে না। সো কিছু কিছু জায়গায় পলিসি মেকার, সরকারকে কাজ করতে হবে, কিছু কিছু আমাদের কাজ করতে হবে। লেটস টক অ্যাবাউট প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন। এটা আগে আপা তুললেন, বিজিএমের ভবনে বলি, সাহস দিয়েই বলি, গার্মেন্টস হ্যাজ ট্রেল ব্লেসড আমাদের জন্য। 82% এক্সপোর্ট আর্নিংস একটা সেক্টর থেকে যেরকম খুবই ঝুঁকিপূর্ণ, বাট এটা আমাদের একটা অপরচুনিটি তৈরি করে দিয়েছে। বিকজ মেড ইন বাংলাদেশ লেবেলটা আজকে ওয়ালমার্ট থেকে বারবারি পর্যন্ত প্রতিষ্ঠিত। এটা কিন্তু গার্মেন্টসকে যথেষ্ট আমরা অ্যাপ্রিসিয়েট করি না। এমপ্লয়মেন্ট, জেনারেশন, এগুলো কিন্তু মেড ইন বাংলাদেশ যে একটা জিনিস, মেড ইন বাংলাদেশ যখন একটা অ্যাকসেপ্টেবল লেবেল, এটা বিজিএমএ করতে পেরেছে। বাট গার্মেন্টসের একমাত্র ইন্ডাস্ট্রি বাংলাদেশে দ্যাট অপারেটস অন গ্লোবাল স্কেল। সো গার্মেন্টস যখন টেবিলে কথা বলে, আপনি অন্য ইন্ডাস্ট্রিকে মুভ করতে পারেন, অন্যদের সাথে একটাদের সাথে এক করতে পারেন। এই পাওয়ার আর কোনো ইন্ডাস্ট্রি নাই, এমনকি ফার্ম ইন্ডাস্ট্রি নাই। তো সেই জন্য আমাদের প্রস্তুতি লেভেল আরও অনেক অনেক কম। আমরা কি করার চেষ্টা করছি, যেটা আপা একটু বললেন, মার্কেট ডাইভার্সিফিকেশন। ফর এক্সাম্পল, আমরা পোল্যান্ড, কোরিয়া, এইসব নতুন মার্কেট, ইটস এ ভেরি স্লো প্রসেস। যেহেতু আমাদের বার্গেনিং পাওয়ারটা কম, কারণ আমাদের স্কেল নেই, সেখানে উই আর নট প্রাইস সেটার, উই আর প্রাইস টেকার। গার্মেন্টস এত বড় হওয়ার পরেও কিন্তু প্রাইস টেকার বাংলাদেশে। বাংলাদেশ ডাজ নট সেট দ্য প্রাইস ফর গার্মেন্টস, সেই জন্য আমাদের গার্মেন্টসের প্রাইস তুলনামূলকভাবে ভিয়েতনামের থেকে কম অন অ্যাভারেজ। তো সেই জন্য যেখানে আপনার ডাইভার্সিফিকেশন হয়নি, আমাদের কম্পিটিটিভনেস নেই। আমরা এত বছর ধরে কি করেছি, আমাদের এই লো কস্ট লেবার দিয়ে সব ইনএফিসিয়েন্সিগুলোকে আমরা আর্বিট্রাজ করেছি। আমাদের কস্ট অফ ল্যান্ড বেশি,
আমার কস্ট অফ ইউটিলিটি বেশি, আমাদের ব্যাংক ইন্টারেস্ট রেট বেশি, আমার ট্রান্সপোর্ট কস্ট বেশি, প্রত্যেক লো প্রোডাক্টিভিটি কীভাবে কম্পেনসেট করেছি বাই কি লো কস্ট, লেবার কস্ট। এখন লেবার কস্ট বাড়তে বাধ্য। এখন আপনি ওই আর্বিট্রাজটা পাবেন না। আমি শেষে একটা কথা বলি, আমাদের ইন্ডাস্ট্রি থেকে আপনাকে একটা উদাহরণ দিই। ভিয়েতনাম আপ টিল দ্য টাইম দ্যাট ওরা ইউর সাথে এফটিএ করেনি, তাদের দেশ থেকে যদি ইউতে রপ্তানি হতো, অ্যাভারেজ ডিউটি 12 থেকে 14%, ডিপেন্ডিং অন দ্য প্রোডাক্ট স্পেসিফিক। বাংলাদেশ ছিল ডিউটি ফ্রি, বা এখনও ইবিএতে ডিউটি ফ্রি। এলডিসি থাকা মানে এভরিথিং বাট আর্মস ডিউটি ফ্রি। যেই দিন থেকে ওনারা এফটিএ করে ফেললেন, সাকসেসফুলি করে ফেলেছে অলরেডি, দে হ্যাভ গন ফ্রম 12 to 0। আমরা যদি এলডিসি গ্র্যাজুয়েশন করে ফেলি, হারাই এই প্রিভিলেজ, উই উইল গো ফ্রম 0 to 12। তার মানে ডেল্টাটা হচ্ছে 24%। আপনি আমাকে একটু বলেন মাতাব ভাই, যে নভেম্বর মাসের মধ্যে থেকে আপনি কি মনে করেন যে 24% আমি কম্পিটিটিভনেস বাড়াতে পারবো? যদি বাড়াতে পারি আলহামদুলিল্লাহ। না, it is practically impossible. It is not practical, it is impossible. Definitely. না, আমি আপনার কাছে আবার একটা কোশ্চেন নিয়ে আসছি। একটা আমি যদি বুঝে থাকি, what you're trying to say, BGME already playing a very important role. Of course. এবং they can be center of excellence in terms of like other industry can follow them. Can learn. Instead of reinventing the wheel different level, আমরা এটা করতে পারি। I think that's a very good suggestions. I think the audience can take it. আপনার কাছে আবার আমি আসছি, একটা জিনিস হচ্ছে যে কীভাবে ইম্প্যাক্ট করে দ্য ডিফারেন্ট প্যারামিটার্স অফ, যে আমরা যদি রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো দেখি, যে ধরনের কথা আমি যদি একটা এক্সাম্পল হিসেবে ধরি, ইটস নট অনলি ট্যারিফ অর ডিউটিস হুইচ ইম্প্যাক্টস, লাইক যেটা এক্সাম্পল দিল নাসিম ভাই, 12% এফটিএ করে ফেলে, 0% করে ফেলেছে ইন্ডিয়া রিসেন্টলি তাদের এফটিএতে। there are other parameters like মানে ইজ অফ বরোয়িং, লেন্ডিং রেটস, তারপর ক্লাইমেটিক ফান্ড, এসব অনেক ধরনের আদার কিন্তু ইম্প্যাক্টগুলো আছে। গার্মেন্টস বা টেক্সটাইলের ক্ষেত্রে কোন প্যারামিটার্স ইজ গোয়িং টু ইম্প্যাক্ট দ্য মোস্ট? মার্কেট অ্যাক্সেস তো প্রথমত হলো, আপনি তো খুব ভালো করে জানেন যে ইউতে আমরা একটা ধাক্কা খাবো, তাতে ওরা হয়তো বা আমাদেরকে আরো ধরেন 3 বছর দিল। সো ইউ অ্যাকচুয়ালি সবার অডিয়েন্সের জন্য আমি বলছি, 50% ইউরোপিয়ান, 50% অফ আওয়ার এক্সপোর্ট ইজ টু ইউরোপিয়ান ইউনিয়ন। সো ইফ ইউ ডোন্ট হ্যান্ডেল ইট ওয়েল, উই উইল বি ডুম। মানে তো নিশ্চিতভাবে। সো একমাত্র ইউ না, আরও অনেক জায়গায় ধাক্কা খাবো আমরা, তবে ইউতে সবচেয়ে বড় ধাক্কা খাবো, এবং এটা 6 বছর। আমাদের সবচাইতে বড় যেটা ঝামেলা সেটা হলো, যে মুহূর্তে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যাবে, সেই মুহূর্তে আপনার ব্যাকওয়ার্ড লিঙ্কেজে ডাবল হপিংয়ের ইস্যুটা চলে আসবে। হ্যাঁ, তার মানে আমাদের নিজেদের কাপড়টা নিজেদেরকে তৈরি করতে হবে অনেকগুলো জায়গায়। হ্যাঁ, এখন আমরা যদিও প্রাইমারিলি কটন করি, কিন্তু ম্যানমেড ফাইবার এখন সবাই করছে। আমরা যে অফিসে যাই, সবাই অনেক ক্যাজুয়াল থাকি, তাই না? অ্যাথলিজার চলে এসছে, সেটা তো আমরা করি না এখানে। সো আমরা আনলেস আমরা ওই সুযোগটা করে দিই এফডিআই এর, এবং এফডিআই শুনলে সবাই আটকে ওঠেন, কিন্তু এফডিআই ইজ আ স্ট্র্যাটেজি। হ্যাঁ, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে যেটা আমরা জানি না, এটা বেসিক্যালি একটা টেকনিক্যাল ট্রান্সফরমেশন স্ট্র্যাটেজি হিসেবে ধরতে পারেন আপনি। আসবে ওনারা, আমাদের পথ দেখাবেন, তারপর আমরা নিজেরা যে সুচ হয়ে ঢুকবো, ফাল হয়ে বেরোবো, এরকম একটা সিচুয়েশন। হ্যাঁ, তো এটা আমরা যদি সহজভাবে দেখি, তাহলে ভিয়েতনামে যা হয়েছে ঠিক সেটাই করা উচিত ছিল আমাদের। ভিয়েতনামে বেসিক্যালি হোয়াট দে ডিড ওয়াজ, ওদের ইকোনমিক কমপ্লেক্সিটি তো অনেক বেশি। ওরা শুরু করেছে মাত্র এই ছোটোখাটো ব্যবসা দিয়ে একেবারে 1986 পরে, তারপরে 86 থেকে আগে, 86 থেকে 2000 পর্যন্ত আস্তে আস্তে গ্রো করেছে। তারপরে 2000 থেকে 2015 আরেকটা ফেজে গিয়ে ওরা WTO করেছে, বাইল্যাটারালস অনেক করেছে। তখন ওরা সমস্ত কিছু, এই আপনার হেভি মেশিনারি বলেন, বা সেটা একটা কারণ আছে, কারণ হলো নাহলে আরএমজি থেকে যেত ওরা। কেন ওরা করেছে? কারণ ওদের স্যামসাংয়ের মতো কোম্পানি গেছে ওখানে, পরে ওদের দেখা দেখি ফক্সকন গেছে। এটার জন্য ভিয়েতনাম কিন্তু পুরো একটা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন কাউন্সিল করেছিল। ওদের একটা ভিশন ছিল। হ্যাঁ, আমার মনে হয় কেন স্যামসাং, ওরা তো এসেছিল বাংলাদেশে ফার্স্ট। হ্যাঁ, ওখানে তো আমরা ওটার জন্য তারা ওখানে চলে গেছে। হ্যাঁ, কিন্তু ইস্যুটা অন্য জায়গায়। ইস্যুটা হলো যে ওরা যেই পলিসি অ্যাডপ্ট করেছে, পলিসির কন্টিনিউইটি আছে। আমাদের এখানে আজকে এই সরকার, কালকে ওই সরকার, তারপর আরেকটা অন্তর্বর্তী, আর দ্বিতীয় অন্তর্বর্তী, তৃতীয় অন্তর্বর্তী, এবং শেষ পর্যন্ত আমাদের পলিসি কোন ঠিক থাকে না। হ্যাঁ, কাজেই দেশের স্বার্থ, মানে সার্বজনীন কল্যাণ চিন্তা করে যদি সবাই আমরা আগাই,
তাহলে কিন্তু দেশটা বদলে যায়। কিন্তু প্রত্যেক দিনই যদি আপনি খালি কমিটি করতে থাকেন আর কমিটি বদলাতে থাকেন, এবং তাহলে বাংলাদেশ কোথায় ডিসিশন দাঁড়াবে? চেঞ্জ করতে থাকবে প্রত্যেক দিন, এবং যে এটাও ভালো করেছে তো এটা বন্ধ করতে হবে, এইটার থেকে কিন্তু আমরা এখনো বেরোতে, আমি খুব খোলামেলাভাবে বলছি, কারণ আমরা এমন একটা ক্রান্তি লগ্নে পৌঁছেছি যে এখন যদি আমরা রিয়্যাক্ট না করি, এরপরে কিন্তু আমরা আর ঠেকা দিতে পারবো না। না হ্যাঁ, সো আমার মনে হয় যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন বলেন বা ভ্যালু এডিশন বলেন, ওরা কি করেছে জানেন, ভিয়েতনাম খুব ইন্টারেস্টিং, আই এম শিওর ইউ নো, ওরা ওদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন ইয়েতে কাউন্সিলে ওরা সব মাল্টি ন্যাশনাল থেকে ঢুকিয়েছে। ঢোকানোর পরে যারা ধরেন অন্য ব্যবসায়ীরা, দোজ হু ওয়ান্ট টু ডাইভার্সিফাই, তাদেরকে ঢুকিয়েছে, তারপর হ্যান্ড হোল্ডিং করিয়েছে। আপনি চিন্তা করেন এই জায়গায় আমরা কোথায় দাঁড়িয়ে আছি। না, আমাদের কোনো পজিশন নাই। আমি একই কোশ্চেনটা করবো একটু অন্যভাবে। And skills. Let me also warn you about skills. Go ahead. না, আমি যেটা কোশ্চেনটা করবো সেটা হচ্ছে ভেরি স্পেসিফিক। আপা কয়েকটা বলেন, ইন ইউর আর্লিয়ার রেসপন্স ইউ কাভার লজিস্টিক্স, ইনোভেশনস, প্রোডাক্ট অ্যান্ড লট মেনি আদার থিংস। বাট তারপর আমি মনে করি 3-4টা ইজ ভেরি ক্রিটিক্যাল। একটা হচ্ছে অফকোর্স এক্সেস অর ট্যারিফ, মার্কেট এক্সেস, এটা একটা থাকছে। তারপর যে লেন্ডিং এক্সেস, ক্লাইমেট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট টু মোস্ট অফ দিস কান্ট্রিজ। তারপরে যে আবার যে সাবসিডি যে আমরা দিচ্ছি, আমরা কিন্তু গ্র্যাজুয়েশনের পরে কিন্তু সাবসিডি এখন যেভাবে দিচ্ছি সেভাবে কিন্তু সরকার চাইলেও দিতে পারবে না, দ্যাট উইল বি রেগুলেটেড। আমি যে 4-5টা প্রধান কারণগুলো যদি দেখি, কোন ভ্যারিয়েবলটা উইল ইম্প্যাক্ট ইউর ইন্ডাস্ট্রি দ্য মোস্ট, আমি ফার্মাসিউটিক্যাল এবং লেদার দুটাকে আমি থিঙ্ক প্রথমে মার্কেট অ্যাক্সেস সবাইকে, বিকজ একটা জিনিস আমি আবারও বলবো, অ্যাট দ্য রিস্ক অফ রেপিটেশন, আপনার বাংলাদেশ থেকে নন গার্মেন্টস এক্সপোর্টার যখন কথা বলে, ওনাদের ফুট ইন দ্য ডোর ক্রিয়েট হয় বিকজ অফ ডিউটি ফ্রি অ্যাক্সেস, রাইট? সেটা আপনি জাপান বলেন বা ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, কোরিয়া বলেন, বা ইভেন চায়না অ্যান্ড ইন্ডিয়া বলেন, বিকজ আপনার গ্লোবাল স্কেল নাই। তো এটা চলে গেলে কিন্তু আপনি ওই প্রথম ডিসকাশন থেকে ঝরে পড়ে যাচ্ছেন। দ্বিতীয়টা, আই থিঙ্ক আমি একটু ফাইন্যান্সিং কথাটা তুলে ধরতে চাই। আমাদের কস্ট অফ বরোয়িং উইল গো আপ এনিওয়ে বিটুইন 3.5 to 5.5%, বিকজ আপনার অ্যাভেলেবিলিটি বা অ্যাক্সেস টু কনসেশনারি ফাইন্যান্সিং যেটা এলডিসি হিসেবে পাচ্ছেন, সেটা আপনি পাবেন না। সেখানে কিন্তু 3 থেকে 5%, অলরেডি 0.5 basis point 0.5 basis point বেড়ে গেছে। এটার সাথে আবার একটা রিস্ক প্রিমিয়াম বাড়বে, বিকজ এলডিসির জন্য একটা আলাদা রিস্ক রেট। অলটুগেদার আমাদের হিসাবে 3.5 to 5.5। তো বাংলাদেশ যেখানে অলরেডি আমার জানা মতে ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন্টারেস্ট রেটস ইন দ্য ওয়ার্ল্ড, 9.5, 10.5, 11.5, 12.5%, সেটার সাথে যদি 3.5 থেকে 5.5 বাড়ে, তাহলে আমরা কম্পিটিটিভ কীভাবে হবে আমার জানা নেই। দ্বিতীয়টা আই থিঙ্ক যেটা খুবই আমাদের জন্য, ফার্মাসিউটিক্যালের জন্য আমি যদি বলি একটা ভীষণ চিন্তার বিষয়, সেটা হচ্ছে আইপি এবং পেটেন্ট এনফোর্সমেন্ট। আমরা জানি যে একটা প্রিমেচিওর পেটেন্ট কি বলবো ক্লিফ থেকে আমরা পড়ে যাচ্ছি। 2033 পর্যন্ত, যেটা বাংলাদেশের জন্য একটা আমি বলবো যুগান্তকারী একটা অ্যাচিভমেন্ট হয়েছিল WTO থেকে, যে বাংলাদেশের ট্রিপস থেকে এক্সাম্পশন ছিল 2033 পর্যন্ত। ফর দি অডিয়েন্স, বেসিক্যালি এটা মানেটা কি, যে আমরা উই ওয়ার এক্সাম্পট ফ্রম ইন্টেলেকচুয়াল প্রপার্টি এনফোর্সমেন্ট ফর ফার্মাসিউটিক্যাল 2033। এই কারণে বাংলাদেশের হাই কোয়ালিটি ফার্মাসিউটিক্যাল আমরা লো প্রাইস করে আমাদের মার্কেট এবং নন রেগুলেটেড মার্কেট, এলসি মার্কেট আমরা সরবরাহ করতে পেরেছি। সেই জন্য উই হ্যাভ দিস অ্যামেজিং ইন্ডাস্ট্রি। এইটা যখন যদি আপনার এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যায় এবং ট্রিপস প্লাস যদি চলে আসে, তাহলে কিন্তু পেটেন্ট এনফোর্সমেন্ট তারপরের দিন থেকেই হতে শুরু হবে। এখন আমাদের বিগত 3 বছরে আমরা একটা লোকাল ড্রাগ এখন পর্যন্ত আমাদের পেটেন্ট রেজিস্টার করতে পারিনি, কারণ সেই অফিসটাই কোনো রেজিস্ট্রেশন নিচ্ছে না। অর্থাৎ কালকে যদি এসে এই মাল্টি ন্যাশনালগুলোই বলে যে অ্যাসপ্রিনটা তো আমার, টাইলোনটা আমার, না পাওয়ার জন্য এখন আপনাকে 3 গুণ বেশি দাম দিতে হবে, বিকজ আপনাকে এখন পেটেন্ট ইনফোর্স করতে হবে, এই খরচটা কে দেবে? কনজিউমারকে দিতে হবে, রাইট? সো আই থিঙ্ক এখানে ফার্মাসিউটিক্যাল ইজ ফেসিং অ্যান এক্সিস্টেন্সিয়ালিস্ট ক্রাইসিস, নট বিকজ লাভ কমে যাবে, বাট বিকজ কস্ট অফ ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট বেড়ে যাবে। তৃতীয় আরেকটা জিনিস যেটা আমার মনে বলা দরকার, যে আপনি যেই ধরনের প্রোডাক্ট এখন তৈরি করছেন, সেই ধরনের প্রোডাক্ট দিয়ে আপনি পোস্ট গ্র্যাজুয়েশন টিকে থাকতে পারবেন। ইউল হ্যাভ টু গো টু বায়োজেনেরিক্স, আপনার লাইফস্টাইল ড্রাগে যেতে হবে। সেটার জন্য যেই এপিআই সাপ্লাই চেনটা দরকার, এটা এখন বাংলাদেশে হয়নি। এপিআই করার জন্য ওই যে ম্যানমেড ফাইবারের কথা যেটা আপা বলুন, একই সমস্যা। বাংলাদেশে লং টার্ম ক্যাপিটাল বলে কোনো জিনিস নাই। আমাদের সব ফ্যাক্টরিগুলোকে আমরা, ব্যবসাগুলোকে আমরা ফাইন্যান্স করি উইথ শর্ট টার্ম ডিপোজিটার্স মানি। ওই জন্য 1 বছরের ফিক্সড এফডিআর দিয়ে আমরা 3 বছরের, 5 বছরের, 10 বছর ফ্যাক্টরি করি। দের ইজ নো বন্ড মার্কেট, দের ইজ নো ক্যাপিটাল মার্কেট। এপিআর যে ইনভেস্টমেন্ট ইন দ্য হান্ড্রেডস অফ বিলিয়ন্স অফ ডলার্স,
এইখানে আপনি 12-13% দিয়ে আপনি এপিআই তৈরি করতে নাসিম, এগুলো তো আপনি বলছেন, হ্যাঁ, তা অনেকে বুঝবে, হুম। কিন্তু আমাদের অ্যাজ এ বিজনেস পিপল, জি। আই এম নট টকিং অ্যাবাউট পলিসি মেকার অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, ওদেরকে ওই মাইন্ডসেটটা আছে যে আমার এপিআই এইসব জায়গায় আমাদের কমপ্লায়েন্ট হইতে হবে, কারণ অনেকটা কিন্তু মাইন্ডসেটের ব্যাপার আছে যে এইসব জায়গায় ইনভেস্টমেন্ট করতে হবে। আই থিঙ্ক আমরা বাংলায় হয়তো- একটা কথা আছে না, ঠেকায় পড়ে টাকা পরে ঠেকায় পড়ে করতে হবে। আমি এখানে আচ্ছা। আমার বিজনেস কমিউনিটি একটু ডিফেন্ড করতে চাই, আমরা ঠেকায় পড়ে কিন্তু সব করি। হ্যাঁ, অনেক ওইটাই। প্রেডিকশন হয়েছে ডুম এন্ড গ্লুম, গ্যাট হলে আমরা শেষ হয়ে যাব, হ্যানো হলে আমরা শেষ হয়ে যাব, শেষ তো হই না, এটা আমাদের free, দোষ। কোটা ফ্রি, এই রেজিলিয়েন্স কথাটা শুনতে শুনতে না আমার মনে হয় অনেক মানুষ আমাদেরকে দে টেক আস ফর গ্রান্টেড, যে এনারা বলে, এরা দে ক্রাই উলফ অল দ্য টাইম, না শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে, কিন্তু করছে তো। তার মানে এই ঝামেলা ওনারা সামলাবেন, এই ঝামেলা আমরা একা সামলাতে পারবো না। আমার এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট যেটা আমাদের বিজনেস কমিউনিটি শুড টেক এ নোট অফ ইট। আচ্ছা আপা, আপনার কাছে আমি আবার আসছি যে একটু আগে আপনি বলছিলেন যে কম্পিটিটিভ সিচুয়েশন কি হবে। ধরেন আমরা 3 বছর সময় পেলাম, 2029 আমরা যাচ্ছি, তখন কথার কথা যেটা আসছে যে এখন যে এফেক্টিভ ডিউটি যেটা 12%, যেটা হচ্ছে ডেভেলপিং কান্ট্রিদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এটা জিরোতে চলে আসবে। ইন্ডিয়া অলরেডি করে ফেলছে। এফটি এগ্রিমেন্ট Mother করে of all ফেলছে, FTAs করে ফেলছে। ভিয়েতনাম করে ফেলছে, আবার আপনার পাকিস্তান জানেন যে করতে কম্বোডিয়াও কিন্তু 2029 গ্রাজুয়েটেড হচ্ছে। সো এখন আমাদের যে কি কম্পিটিটররা প্রত্যেকেই কিন্তু জিরোতে নিয়ে আসছে, আর 2029 মধ্যে যদি বাংলাদেশ এটা করতে না পারে তখন কি হবে? তখন তো অ্যাটলিস্ট নাসিমা যেটা বললো 12+12 24%-এর আমাদের গ্যাপ ক্ষেত্রে। ওনাদের ক্ষেত্রে, আমি ধরলাম বিজিএম এর ক্ষেত্রে 12%-ই গ্যাপ। If that prevails, how garments and textile industry can cope up with that? And cope up with that, there are many ways. Could be productivity improvement হতে পারে, low cost funding হতে পারে, there are many ways it can be done. So আপনার মতে এটা আমি কিভাবে? যাই না, মানে রাতে মানে এটা 3 কি? বছর আপনার কাছে যত মনে হচ্ছে 365 × 3, আমার কাছে মনে হচ্ছে 3 রাত। কারণ আসলে এটা আপনি চিন্তা করে দেখেন, যদি আমরা ইউরোপিয়ান ইউনিয়ন আমাদেরকে আরো 3 বছর দেয়, তাহলে ধরলাম আমরা 6 বছর পেলাম। 6 বছরের মধ্যে কি আপনি বাংলাদেশে মনে করেন এরকম মেজর অবকাঠামোগত কোনো পরিবর্তন আসবে? আসতে হলে কি পরিমাণ কাজ করতে হবে চিন্তা করেন। হ্যাঁ, তো আপনি আমার একটু আশার কথা বলেন। হ্যাঁ, ওই তো সবাই আশায় তো সবাই বুক তো বাঁধি। আত্মহত্যা করা শুরু না, করে এই জন্যই তো বলছি যে না, আমরা যদি না বলি, ডুমসডে সামনে আসছে, যদি এটা না বলি, যতই আমাদেরকে বলুক দ্যাট উই আর ক্রাইং উলফ, আলটিমেটলি ওই যে যেদিন আসলেই উলফ চলে আসবে তখন আর কিছু তখন হ্যাঁ, করার কাজে থাকবে না। আমাদের ওই ক্রাইং উলফের উপর সবাইকে মানে ওই কান্না শুনতে হবে, নাহলে Right. মুশকিল। এক হলো যে কতদিন আমরা ঠ্যাক দিয়ে রাখবো। এখন পৃথিবী যেভাবে বদলাচ্ছে, এই 6 বছরে কিন্তু শুধুমাত্র জিএসপি প্লাস এ যাব আমরা, হ্যাঁ, শুধুমাত্র সেটাই। এটি একমাত্র ইস্যু না, হ্যাঁ। ইস্যু কিন্তু আরো অনেক রকমের মধ্যে, যেরকম নাসিম একটু আগে বলছিলেন যে আমরা চিপ লেবার, কম্পিটিটিভ লেবার দিয়ে কোনো মতে ঠ্যাক দিই, এটা তো ওভার হয়ে যাবে। হ্যাঁ। আমাদের প্রত্যেকের ফ্যাক্টরিতে এখন অনেক অটোমেশন হচ্ছে, আস্তে আস্তে একটা ছোট ফোল্ডার লাগিয়ে আপনি প্রোডাক্টিভিটি বাড়িয়ে ফেলতে পারেন। তা আমার কথা হলো যে আমাদের এত বড় একটা পপুলেশন, আর উই রেডি টু, মানে আপনি খালি বাড়ির কথা চিন্তা করেন যে এতগুলো মানুষের মুখে অন্ন যোগাবে কে, যদি আজকে আমরা হঠাৎ করে ওই জায়গায় চলে যাই। কিন্তু টাইম আমাদেরকে সময়ের প্রয়োজনে কিন্তু আমাদেরকে নানা রকমভাবে এগিয়ে যেতে হচ্ছে যান্ত্রিকরণের দিকে। তাহলে তখন আমাদের এই পপুলেশনের কী হবে? শুধুমাত্র এলডিসি গ্র্যাজুয়েশন না, ইটস জাস্ট নট অ্যাবাউট বেনিফিটস অ্যান্ড লস অফ প্রিভিলেজ, ইটস অলসো অ্যাবাউট সার্ভাইভাল অফ দ্য the employees that we have. So আমাদের and a big part is female employment. কাজেই সরকার বলেন আর আপনি না, আপনার একটা সেকেন্ড কোশ্চেন, তারপরে কোশ্চেনটা ছিল আপনি রিপ্রেজেন্ট করছেন উইমেনদেরকে ইউনিভার্সিটি পার্সপেক্টিভ থেকে, ওদিকে আপনি ওদেরকে রিপ্রেজেন্ট করছেন, আবার গার্মেন্টস সেক্টরে বা বিজিএমএস সেক্টরে ম্যাক্সিমাম নাম্বার অফ উইমেন গট এমপ্লয়েড, রাইট? এখন এই যদি আপনি অটোমেশন যে কথা বলছেন করে ফেললে ধরেন 50% 60% আনএমপ্লয়েড হয়ে যায়, তখন কি হবে? মানে বৈশ্বিকভাবে বলে, মানে তথ্যে বলে আর কি, ওয়েফ বলেছিল, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা ইয়ে আছে, স্টাডি আছে, সেখানে ওরা বলছে যে দেখেন 2030-এর মধ্যে, খুব আশার বাণী শুনতে চেয়েছেন তো আপনাকে শোনাই, 170 মিলিয়ন নতুন চাকরি, ফোরামের ফেব্রুয়ারি মাসে গত বছর, খুব ভালো, হ্যাঁ করলাম, কিন্তু হারাবে চাকরি আরো 98 মিলিয়ন, না 90 মিলিয়ন, হ্যাঁ, এবং চাকরি আরো পাবে 74 মিলিয়ন, রাইট? হ্যাঁ, এটা তারপরে বলছে যে 60% লোককে আবার রিস্কিল করতে হবে, কারণ
শতকরা 44% লোকের কোর স্কিল হারায় যাবে, এটা কোনো মানে থাকবে না, মিনিংলেস। অ্যাবসলিউটলি। তো আপনি আমাদের অবস্থায় চিন্তা করেন যে আমাদের এই শ্রমিকগুলা কি করবে। এত রিস্কিলিংয়ের গল্প চলছে আমাদের, এতদিন থেকে শুনি এই কাউন্সিল ওই কাউন্সিল, কোথায় রিস্কিল করছে? উইদাউট এডুকেশন, উইদাউট দ্য ইনসার্শন অফ এডুকেশন কোনোদিনই রিস্কিলিং সম্ভব না। আমার মনে হয় এইটা একটা ইম্পর্টেন্ট মেসেজ হতে পারে আমাদের অডিয়েন্স এবং টার্গেট গ্রুপের জন্য। আমরা সবাই জানি রিস্কিল করতে হবে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা কোনো কনস্ট্রাকটিভ ইনিশিয়েটিভ নাই যেটাতে আমরা এনশিওর করতে পারি আগামী 3 বছর বা 5 বছরে ওই রিস্কিলিংটা হবে। আদারওয়াইজ উই আর গোয়িং টু ফেস হিউজ চ্যালেঞ্জ, যেটা আমরা দেখতে পারতেছি আমাদের গার্মেন্ট সেক্টরে বা পুরোপুরি সব সেক্টরে। বাট আমি আবার আসি নাসিম ভাই আপনার কাছে, ওই স্কিলটা নিয়েই অন্যভাবে। উই আর নট শর্ট অফ গ্র্যাজুয়েটস, হ্যাঁ, হ্যাঁ, মিলিয়ন্স অফ গ্র্যাজুয়েটস উই হ্যাভ। এখন তারপরে দেখা যায়, আমরা দেখি যে আমাদের বিভিন্ন প্রাইভেট সেক্টরে উই রিসোর্ট টু ইন্ডিয়ান, শ্রীলঙ্কান ওইসব রিসোর্সের জন্য। সো ওই জায়গাটা আমাদের রেডিনেসটা কতটুকু? আর ইউ হ্যাপি উইথ দ্য প্রোডাক্টিভিটি লেভেল অফ আওয়ার গ্র্যাজুয়েটস? যদি না হয়, কী ধরনের প্ল্যান আপনারা করছেন সামনে রেডিনেসের পার্সপেক্টিভে? আমি বিভিন্ন টক শোতে এটা নিয়ে ইনফ্যাক্ট কয়েকবার বলেছি, এবং এটার জন্য আমার মনে হয় মানুষ হয়তো বা পছন্দ করেনি, কিন্তু আমার মনে হয় বাংলাদেশে প্রাইভেট সেক্টরে যখন বিদেশিদেরকে চাকরি দেওয়া হয়, ওনাদেরকে চাকরি দেওয়া হয় বেসড অন দেয়ার স্কিলস অ্যান্ড ট্যালেন্ট, নট বিকজ আমরা পছন্দ করি বিদেশিদেরকে চাকরি দেওয়ার জন্য। শ্রীলঙ্কা থেকে ক্লাস 10 পাশ করে ওনারা 9 মাস 12 মাস যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো করেন, সেটার যেই কোয়ালিটি, সেটা আনফর্চুনেটলি বাংলাদেশের, আমার খুব দুঃখের সাথে বলতে হয়, আমাদের অনেক সময় 4 বছর পাশ করে আই ইঞ্জিনিয়ারিংকে আমরা পাই না। এটা আমি স্টুডেন্টদের দোষ দিই না, আমি ইভেন ইনস্টিটিউটের দোষ দিই। এটা হচ্ছে যে ওভারঅল ইকোসিস্টেমটা আমরা তৈরি করতে পারিনি। এখন আমরা প্রাইভেট সেক্টর থেকে আমাদের কাজ হচ্ছে টু হায়ার দ্য বেস্ট ট্যালেন্ট, এবং উই আর ট্যালেন্ট অ্যাগনস্টিক। যেখান থেকে আমি ট্যালেন্ট পাবো আমি নিয়ে আসবো, সেটা ইন্ডিয়ান হোক, শ্রীলঙ্কান হোক, ভুটানিজ হোক বা জার্মান হোক। এখন বাংলাদেশের যে এমপ্লয়াবিলিটির যে সমস্যাটা, আমাদের ফার্স্ট অফ অল একটা ওভার এমফেসিস অন বেসিক্যালি ডিগ্রিজ রাদার দেন স্কিলস। আমি অনেক জায়গায় বলছি যে ইভেন ইউকেতে ও লেভেল এ লেভেল পাশে টি লেভেল শুরু করছে, টেকনিক্যাল। ভোকেশনাল ট্রেনিং পলিটেকনিক বললে আপনার বিয়ে হবে না, এটা বিশাল সমস্যা। হ্যাঁ, এটা আমাদের নিজস্ব আমরা ট্রাই করে দেখেছি। আমাদের স্টোরে, আমাদের রিটেলে আমরা ব্যবসা করি, আমরা স্টোর ম্যানেজার 30 জনকে একটা পুল তৈরি করেছি, করে আমরা 6 মাস ট্রেনিং করার পরে অর্ধেক আর আমাদের সাথে কন্টিনিউ করলাম। এক্সিট ইন্টারভিউতে জানতে পারলাম কেন, বলে স্যার আমরা যদি বলি যে আমরা স্টোর ম্যানেজার, আমাদের বিয়ে হবে না। সো সে বেকার হয়ে চিরজীবন বিসিএস এর অপেক্ষায় থাকবে, তখন বিয়ে হবে, কিন্তু আল্লাহ মাফ করুক যে সে একটা পলিটেকনিকে ভর্তি হয়েছে, তার বিয়ে হবে না। এটা একটা সোশ্যাল স্টিগমা। সেটাকে আপনি কীভাবে ওভারকাম করবেন? ওই যে ভিয়েতনামের আমরা উদাহরণটা নিচ্ছিলাম, ইউনিট স্কিলস অ্যান্ড ইউনিট ট্রেনিং, রাইট? আমাদের বেসিক্যালি এখন যেটা হচ্ছে যে আমাদের এই যে প্রিমেচুয়ার ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশনের একটা ঝুঁকি আমরা দেখতে পাচ্ছি। মানুষের আকাঙ্ক্ষা এমনভাবে বেড়ে যাচ্ছে যে সেই আকাঙ্ক্ষাটা আমরা পূরণ করতে পারবো না। এখন আমি জানি না আপনি ওই ফ্লাইওভার দিয়ে গেছেন কিনা, অনেকগুলো ব্যারিস্টা স্কুল আমি দেখি, মানুষ এখন সবাই ব্যারিস্টা হতে চায়, ভালো কথা, কিন্তু আমি কয়জন ব্যারিস্টা এমপ্লয় করব? কিন্তু আপনি ফ্যাক্টরিগুলোতে যান, আপনি ল্যাব টেকনিশিয়ান, ফুড টেকনিশিয়ান, ফুটওয়্যার টেকনিশিয়ান, লেদার টেকনোলজিস্ট আমি পাচ্ছি না। লেদার টেকনোলজি পড়ে মানুষ বিসিএসে চলে যাচ্ছে। সো এই যে 3টা বি, ব্যাংকিং, বিদেশ অ্যান্ড বিসিএস, এই যন্ত্রণায় আপনি ভালো মানুষকে পাচ্ছেন না ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি এখনও মনে করি যে বাংলাদেশ হ্যাজ দ্য সুইট স্পট টু বি এ ম্যানুফ্যাকচারিং হাব ফর দ্য নেক্সট 20 ইয়ার্স। আমার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সেটা বলে, কিন্তু আমি স্কিল সেটটা তৈরি করছি না। স্কিল সেটটা তৈরি করার জন্য আপনি যখন বলছেন যে তাহলে ইন্ডাস্ট্রি থেকে আমরা কী করছি, এক হচ্ছে যে সারা পৃথিবীতে স্কিলস কিন্তু একটা ব্যবসা। স্কিল যে শুধু সরকার করবে এবং সেটা ফ্রি সার্ভিস হবে, এটা ভায়াবল না। মালয়েশিয়াতে খুব ভালো ব্যবসা, অস্ট্রেলিয়াতে খুব ভালো ব্যবসা, শ্রীলঙ্কা। ওই স্কিলস ইকোসিস্টেমটা করার জন্য আপনার ইন্ডাস্ট্রির সাথে একটা লিঙ্কেজ লাগবে। ইন্ডাস্ট্রি বলবে, এখন একটা কিউরিকুলাম বদলাতে যদি প্রত্যেকবার আপাতত এখানে ইউনিভার্সিটি বিসি ওনাকে জিজ্ঞেস করেন, একটা কিউরিকুলাম চেঞ্জ করতে ওনাকে 1 বছর, 1 বছর হচ্ছে শর্টেস্ট পসিবল। সো দেন হাউ ইউ গোইং টু লিঙ্ক ইট টু ইন্ডাস্ট্রি? আমাদের এখানে একটা মাইন্ডসেটের চেঞ্জ লাগবে। আমি একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে বলি, সবাই ইউনিভার্সিটি পাস হওয়ার কোনো দরকার নেই। আই থিঙ্ক দ্যাটস দ্য কি পয়েন্ট। আমি বলি বাংলাদেশ মাইন্ডসেট এবং সোশ্যাল ট্যাবু, যেটা আপনি একটু আগে বললেন, বা সোশ্যাল স্টিগমা, এইটাই কিন্তু ফান্ডামেন্টাল ইস্যু। আপনি যদি দেখেন ডেভেলপ কান্ট্রিগুলোতে, সেখানে আপনার একজন প্লাম্বার বা কার্পেন্টার, ইভেন ব্রিক ক্লিয়ার যে করে, ওরা 3 times মোর দেন এ টিপিক্যাল ট্রিপল ই ইঞ্জিনিয়ার অর
সিভিল ইঞ্জিনিয়ার অ্যান্ড দ্যাটস দ্য ওয়ে ইট ইজ। ওটা কিন্তু ওদের কাছে সোশ্যাল ট্যাবু না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে প্রবলেমটা আপনি বলছেন, আমাদের সমাজে আমাদেরকে এটা করতে দিচ্ছে না। আমরা বিবিএ ডিগ্রি পেলে অনেক অনেক ভালো, কিন্তু বিবিএ ডিগ্রি ইভেন হার্ভার্ডের মতো জায়গায় বিবিএ এমবিএ নট এনশিওরিং জব, মানে গ্যারান্টিড জব ফর ফিউচার। ওই দেশে যদি এটা হয়, আমরা কেন এই জিনিসগুলো এখন বুঝতে পারছি না? আমার মনে হয় ওই মাইন্ডসেট চেঞ্জ ইজ গোয়িং টু বি দ্য মোস্ট ডিফিকাল্ট ওয়ান। সো আপনি তো ইউনিভার্সিটিতে আছেন, আপনি ডিল করছেন, সো হাউ ক্যান ইউ ব্রিং দিস চেঞ্জ? নাসিম ভাই তো কতগুলো আইডিয়া দিল, বাট ইউনিভার্সিটি বা শিক্ষা ব্যবস্থার তরফ থেকে কিছু মনে হয় যে আমরা করতে পারি? প্রথম হলো যে আমি উই ডু ম্যাজিক এট আওয়ার ইউনিভার্সিটি। হ্যাঁ, প্রথমত হলো আমি বেঁচে গেছি নাসিম, যে আমাকে দৌড়াতে হয় না ইউজিসির কাছে কারিকুলাম বদলাতে, কারণ আমরা ইন্টারন্যাশনাল, উই ডোন্ট রিপোর্ট টু এনিওয়ান, সো উই ডোন্ট রিপোর্ট টু এনিওয়ান। সো এটা একটা। দ্বিতীয়ত হলো যেটা হয়, আমরা ইউনিভার্সিটিতে যেটা করেছি, বিকজ আমি মনে করি যে শিক্ষা ছাড়া কিছুতেই রিস্কিলিং সম্ভব না এবং আপস্কিলিং সম্ভব না। আমরা এটা সিঙ্গাপুরের প্রেসিডেন্টের সাথেও ডিসকাস করেছি। হি উইল বি অ্যাডপ্টিং দিস ফর সিঙ্গাপুর, কিন্তু আমরা কিন্তু ন্যাশনালি পারছি না। সেটা হলো গ্র্যাজুয়েশনে আপনি যদি ইউনিভার্সিটি ঢোকানো, তার আগে আপনি 2 বা 3 বছর প্রি আন্ডারগ্র্যাড একটা প্রোগ্রাম চলতে পারে, যেখানে দে উইল বি আনলার্নিং হোয়াট দে হ্যাভ লার্নড। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা তো আসলে ইট ডাজ নট টেক ইউ টু এমপ্লয়েবিলিটি। এলিজিবিলিটি মানেই তো এমপ্লয়েবিলিটি না। সো এইরকম একটা প্রি আন্ডারগ্র্যাড প্রোগ্রাম মানে একদম ডিজাইন করার পরে যার ইউনিভার্সিটি যাওয়ার সে ইউনিভার্সিটি যাবে, যার ভোকেশনালে যাওয়া দরকার সে ভোকেশনালে যাবে। কাজে এই 2টা পাথ ওপেন করতে হবে। আমাদের যেটা হয়েছে সেটা হলো যে ইটস আ মার্ভেলাস থিং। আমি গার্মেন্ট সেক্টরের মেয়েরা যারা বেসিক্যালি শ্রমিক, শুধুমাত্র সেলাই মেশিনের পেছনে বসে থাকতো, এখন 150-র উপরে প্রায় স্টুডেন্ট, এরা সবাই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, এবং পাশ করে গেছে 65 জন। বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, ইনক্লুডিং ব্যাংকিং, এমএফআইস, ইউএন অর্গানাইজেশনস। ইম্পেকেবল ইংরেজি বলে, কমিউনিকেট করে এক্সেলেন্ট। হ্যাঁ, কেমন করে হ্যাঁ, আমাকে জড়িয়ে ধরেছে লন্ডন এয়ারপোর্টে একটা মেয়ে, বলছে আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞ, কারণ মন্টেনিগ্রো থেকে ফিরছি আমার বরের সাথে, আমি ইউনিভার্সিটি অফ সাসেক্সে পিএইচডি মাস্টার্স করলাম। সেই মেয়েটা আসলে গার্মেন্ট ওয়ার্কার ছিল। সো জীবন বদলানো সম্ভব, মানুষকে আসলে বদলানো সম্ভব। সুবিধা বঞ্চিত যে পপুলেশনটা আছে তাদের জন্য যদি আমরা শিক্ষার ব্যবস্থাটা করে দেই, যদি ওই শিক্ষায় যদি বিনিয়োগটা করতে পারি, তাহলে অটোমেটিক্যালি দেখবেন যে আরও অনেকগুলো দরজা খুলবে। এবং স্টিগমার কথায় বলছি, সুবিধা বঞ্চিত একটা দলিতের মেয়ে, চা বাগানের শ্রমিকের মেয়ে, একটা গার্মেন্ট ওয়ার্কার যদি ইউনিভার্সিটি গিয়ে একটা বিত্তশালী বিত্তবান পরিবারের সন্তানের সাথে একসাথে একই ডর্মের থেকে পড়তে পারে, সেখানেই কিন্তু আপনার সামাজিক স্টিগমা ভাঙছে। এই ভাঙাটা আমাদের জন্য খুব জরুরি। এবং এই সমাজের কথা বলছেন, এই সমাজকে আমি ধিক্কার দিই, কারণ এই সমাজ আমাদেরকে আসলে পঙ্গু বানিয়ে ফেলেছে। মানসিকভাবে আমরা এতই নিজেদেরকে বঞ্চিত করছি। এবং টিপিক্যালি যদি বলি, তাহলে রিয়েলি এম্পাওয়ারমেন্ট অর এনলাইটমেন্ট হ্যাজন্ট হিট আস বিকজ উই আর সো বায়াস। হ্যাঁ, তো ওই জায়গাটায় আমার মনে হয় যে আমরা সবাই যদি কাজ করি, বোধহয় অনেক কিছু করা সম্ভব। আমরা উই আর অল রিকগনাইজিং দিস অ্যাজ এ প্রবলেম। আমি কি একটা অ্যাড করতে পারি? হ্যাঁ, প্লিজ। আমরা তো পজিটিভ হতে চাই। আমি একটা প্রোগ্রামের কথা আপনাকে বলি, কারণ আমি এখনও বিশ্বাস করি যে ইউনিভার্সিটি একটা রোল প্লে করবে। বাট আপা যে কথা বলে, ওখান থেকে যে আমি সূত্র ধরে বলি, স্ট্রিমিং কনসেপ্টটা আসতে হবে। সবাইকে আপনি ইউনিভার্সিটি নেওয়ার প্রয়োজন আমি বোধ করি না। পৃথিবীর কোথাও নেই, জার্মানিতেও নেই, জাপানেও নেই, ইউকেতেও নেই। এখন এইটা তো যেটা আপনি বলেন, একটা মেন্টালিটি চেঞ্জ করা জেনারেশন লাগে। আমাদের জেনারেশন নেই। আমরা একটু আগে আলাপ করছিলাম 3 বছরে অনেক কিছু করতে হবে, রাইট? সো একটা জিনিস হয়তো বা আমরা নিতে পারি, আমরা গুড কেস স্টাডিজ বা শিখতে পারি গুড এক্সাম্পল থেকে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের একটা প্রোগ্রাম আছে, এটা আগের নাম ছিল এসিআইপি, এখন নাম হচ্ছে সিকিম। এটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স একমাত্র প্রোগ্রাম আমার জানার মতো যেটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স নিজে ম্যানেজ করে। এবং মিনিস্ট্রি অফ ফাইন্যান্স যেটা ম্যানেজ করে, যেহেতু টাকা পয়সা হিসাব খুব ভালো, ওনার আবার কি ডিলিভারেবলস। আচ্ছা, প্রোগ্রামটা হচ্ছে প্রথমত হচ্ছে নিড অ্যাসেসমেন্ট, হচ্ছে ইন্ডাস্ট্রি কি চায়, খুব র্যাডিক্যাল একটা তোমার কি দরকার সেটা এসে জিজ্ঞেস করে। এটা কিন্তু বাংলাদেশের জন্য খুব র্যাডিক্যাল। নর্মালি অন্যরা ডিসাইড করে যে আমাদের কি লাগবে। দ্বিতীয় হচ্ছে ওনারা এসে বলেন, আচ্ছা ঠিক আছে, কতজন মানুষ আমরা তৈরি করব, কোন কোন স্তরে তৈরি করব, এবং এনাদেরকে এমপ্লয়েবল মিনিমাম 90% করতে হবে। সো আপনার আউটপুট ক্রাইটেরিয়া হচ্ছে হাতে কাগজটা ধরিয়ে দেওয়া না বা মাথায় টুপিটা পরানো না, চাকরি হতে হবে। সেটার মধ্যে আবার কোটা আছে, এত পার্সেন্ট নারী হতে হবে, এত পার্সেন্ট বঞ্চিত আপনার পপুলেশন থেকে আসতে হবে। এইটা কিন্তু একটা সাকসেস স্টোরি 3টা কারণে। ডিজাইনটা ভালো, ইন্ডাস্ট্রি থেকে
একদম ডিমান্ডটা সার্টেন করা হচ্ছে কন্টিনিউইং এডুকেশন। অনেকে হয়তো বা সুপারভাইজার, একটু আগে আপা বললেন সুপারভাইজার বা আপনার একটা ফ্যাক্টরিতে একজন ফোরম্যান, তাকে আপনি পাঠাতে পারছেন 3 মাস 6 মাস 9 মাস, ওইটা পাওয়ার পরে কিন্তু তার এমপ্লয়মেন্টে বেড়ে যাচ্ছে, সে কিন্তু এই ফ্যাক্টরি থেকে যে আরেক ফ্যাক্টরিতে যে ম্যানেজার হতে পারছে। আজকে বাংলাদেশ থেকে পাশ করে ওনারা মিয়ানমারের ফ্যাক্টরি চালাচ্ছেন, ইথিওপিয়াতে যাচ্ছেন টেকনিশিয়ান হিসাবে। So, আমাদের এখানে কিন্তু আরেকটা বড় এফেক্ট হবে অন দ্য রেমিটেন্স, কারণ আপনি সারা জীবন তার ক্লিনার পাঠাবেন না নিশ্চয়ই। আমরাও তো না, চাই যে সেটাই। আমরা এখান থেকে প্রফেশনাল হোয়াইট কলার ম্যানেজার পাঠাবো। So, আমি মনে করি যে ইউনিভার্সিটির পাশাপাশি এবং ইউনিভার্সিটিরা উইল হ্যাভ টু রিইনভেন্ট দেমসেলস। আমরাও ইউনিভার্সিটির না, সাথে জড়িত, absolutely, ওইখানেও কিন্তু টিপিক্যাল ট্রেডিশনাল 4-year ডিগ্রি কতদিন থাকবে আমার সন্দেহ আছে। সেটা বাট একটা জিনিস It ভালো will হচ্ছে not বিজেএমইও কিন্তু একটা ইউনিভার্সিটি চালু করেছে, তাই না? অ্যান্ড সেটা কিরকম করছে নিশ্চয়ই না, এই যে- বিজিএম ইউনিভার্সিটি ভালো করছে। হ্যাঁ সেটা আমার দ্যাট ইজ অলসো গুড স্টার্টিং হ্যাঁ, কিন্তু পয়েন্ট। সেই প্রজেক্ট নিয়ে মানে আবারও বলি, প্রজেক্ট অনেক আছে, বিজিএম এরও তো আছে ইনভলভমেন্ট, কাজে আমি এটা একেবারে গোড়া থেকে জানি, মন্তব্য করব না। তবে এটুকুন বলতে পারি যে প্রজেক্টটা ভালো, ডিজাইনটা ভালো, ইমপ্লিমেন্টেশন কতটা ভালো ওই একই জায়গায়। Okay, ওই so we have to জায়গাটা work on হ্যাঁ it. হ্যাঁ, উই হ্যাভ টু ওয়ার্ক। আচ্ছা, আমি একটা কোশ্চেন দুজনকে করতে চাই যে আপনাদেরকে প্রায় বিভিন্ন গভর্নমেন্ট ফোরামকে ডাকা হয়। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ইজ এন আর্ট অ্যান্ড ইটস অলসো এন সায়েন্স। আপনার কি কখনো কোনো ফ্রি ট্রেড এগ্রিমেন্টকে ইনভলভ সরকার করেছিল আপনাদেরকে, বা আপনাদের কোনো অভিজ্ঞতা আছে? জি না, আচ্ছা, আমাদের second- কেন ডাকবে? আমরা তো খালি এফেক্টেড পার্টি। না আমরা সহ্য করবো, আমাদের ডাকার প্রশ্ন ওঠে না। আপনাদেরকে স্যার কিভাবে ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা করবে সেটা ওনাদেরকে জিজ্ঞেস আচ্ছা, করেন। আমরা জিজ্ঞেস করবো না, সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, ডু ইউ থিঙ্ক আমাদের যারা নেগোশিয়েটার্স, হ্যাঁ, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে নেগোসিয়েশনে হাইয়েস্ট লেভেলে যেতে হয়, আমাদের কি নেগোশিয়েটারদেরকে ওই ক্যাপাসিটি আছে এই ধরনের ট্রেড নেগোসিয়েশনের জন্য? না, আছে। আপনাদের অভিজ্ঞতা কি? না না, আছেন, নিশ্চয়ই আছেন, কিন্তু সংঘবদ্ধভাবে কেউ একসাথে আসে না। একটা ভালো এক্সাম্পল দেন না আপা, আমরা একটু নাম শুনি। বলবো না, না, নাম বললে ভালো খারাপ এক্সাম্পল দেন যেটা একটু ভালো রেজাল্ট দেখেন, নিয়ে আসছে নেগোশিয়েট জাপান। করে। আচ্ছা, জাপান, হ্যাঁ, দ্যাটস এ গুড ব্যাপার, এক্সাম্পল। হ্যাঁ। তো আছেন, লোকজন আছে, এমন না যে নাই, কিন্তু মুশকিল হলো ওই খুব তাত্ত্বিক হলে যেটা হয়, তখন আবার ব্যবসার সাথে কোনো সংযোগ থাকে না। অ্যাবসলিউটলি। হ্যাঁ, নাসিব এবং আমি মোটামুটিভাবে এই ব্যাপারে একদম একমত যে তত্ত্ব দিয়ে ব্যবসা চলে না। হ্যাঁ, ব্যবসায়ীর ব্যথা বুঝতে হবে, কিন্তু ব্যবসায়ীর ব্যথা বুঝতে গিয়ে যদি আপনি ব্যবসায়ীর সাথে যোগাযোগই না করেন, করেন। কথাই না বলেন, এবং বলেন যে না আপনাদেরকে জানানো যাবে না এবং আমরা সব বুঝি, তাহলে তো মুশকিল। তো আমরা আশা করি যে নির্বাচিত সরকার যারা আসবেন, যারা আছেন, সবাই মিলে মোটামুটিভাবে আমাদের কষ্টটা বুঝবেন, এবং উই আর নট ক্রাইং ওলফ, এটা বলতে পারি। কাজেই সবাই একসাথে হলে আমার একটা প্রস্তাব ছিল, সেটা হলো যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া ব্রিজ তৈরি করা। হ্যাঁ, একটা থিঙ্ক ট্যাঙ্ক তো অনেক আছে, কিন্তু আসলে ইন্ডাস্ট্রি একাডেমিয়া ব্রিজ যদি তৈরি করা যায় তাহলে আমরা গেইন করব, কারণ আমাদের কষ্টের জায়গাগুলোও বলতে পারবো এবং পলিসি মেকাররাও শুনতে বাধ্য হবেন, কারণ মানে সরকার বদলালেও আমরা তো আর ব্যবসা থেকে বেরিয়ে যাচ্ছি না। কাজে আমাদের কনসিস্টেন্টলি একই প্রবলেমস, কাজে একই প্রবলেমের যদি কিছু সমাধান আমরা দিতে পারি, প্রবাবলি অ্যান ইন্ডাস্ট্রি একাডেমিয়া ব্রিজ ক্যান প্রোভাইড দ্যাট। না, সেটা, এবং আমি আরেকটা জিনিস আমি হাইলাইট করতে চাই, যেটা আপনি দুজনে বিভিন্ন সময় বলেছিলেন, ইনস্টেড অফ রিইনভেন্টিং দ্য হুইল, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু ব্রিজ দ্যাট গ্যাপ আমাদের রেডিনেস পার্সপেক্টিভে? আপনার ভিয়েতনামের কথা বলেছেন বারবার। ভিয়েতনাম কী করেছে, ওটাই যদি আমরা প্রপারলি স্টাডি করি অ্যান্ড ওইটা ফলো করার চেষ্টা করি, ফাইন টিউনিং উইথ আওয়ার ওন কনটেক্সট, তাহলে কিন্তু অনেক প্রবলেম সলভ হয়ে যায়। যেহেতু টাইম কম, পুরোপুরি স্ক্র্যাচ থেকে শুরু করতে গেলে কিন্তু এটা সম্ভব না, যেটা কথাবার্তা বেরোয় আসছে। আমি এখন খুবই স্পেসিফিক আসবে, ধরেন নাসিবে আপনার আমি ইন্ডাস্ট্রি একটা জায়গায় আপনাকে ইন্টারাপ্ট করতে পারি? আপনি ভিয়েতনামের প্রশ্নটা বলছিলেন, আমি আজকে আমার পুরানো মেইল বক্স ঘাটছিলাম যে এলডিসি গ্র্যাজুয়েশন কবে থেকে বিজেএমইএ চেঁচামেচি করছে, তো আমার সময় থেকে হচ্ছে। তো 2020-তে আমরা বিডাকে লিখেছিলাম যে ভিয়েতনামের এই মডেলটা অ্যাডপ্ট করেন, দ্যাটস গুড এনাফ। সেই ফাইল কখনো নড়ে নাই, এখন আমাদের কাছে এই প্রপোজালটা আছে যে কিভাবে ভিয়েতনাম করেছিল আমরা কিভাবে করতে সো পারি। ইউ ডিড দ্যাট হোমওয়ার্ক ফর কবে, মানে আজকে থেকে 6 বছর আগে, কিন্তু That's নোবডি মুভড। interesting. সরি, আই If I can Sorry. add to that, because I think it's an important point. আপনার ভিয়েতনামের যেটা আপনি বললেন, লার্ন ফ্রম দ্য বেস্ট, রাইট? ভিয়েতনাম অনেক কিছু করেছে। এটাও সত্য যে ভিয়েতনাম, চায়না এগুলো সেন্ট্রালি কমান্ড ইকোনমি। আমরা একটা
ইভলভিং ডেমোক্রেসি, ডেমোক্রেটিক কান্ট্রিতে অনেক রকমের টানাপোড়া থাকে। সো ভিয়েতনামে যে হুবহু সব করতে পারবে সেটা সম্ভব না। কিন্তু আমি মনে করি যেটা ফান্ডামেন্টাল জায়গা যেখানে বাংলাদেশ অ্যান্ড ভিয়েতনামের কম্প্যারিজনটা, আমি মনে করি ইনফ্যাক্ট ইন্ডোনেশিয়া আমাদের জন্য বেটার একটা মডেল। আমি ব্যক্তিগত আমাদেরও মতো একটা ইমার্জিং, মেসি, গ্রোয়িং, করাপশন লেভেল ওইসব সব সবই একই রকম, অনেক একটা গ্রোয়িং ডেমোক্রেসি Institutionalized. আছে, আসে যায়, অনেক কিছু হয়। এখানে সবচেয়ে বড় জিনিস যেটা ভিয়েতনামে আছে, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, পলিসি প্রেডিক্টেবিলিটি। অ্যাবসলিউটলি হ্যাঁ, আপনি ইউ হ্যাভ রান বিগ মাল্টিন্যাশনাল কোম্পানিজ, আপনি জানেন বিদেশি সিএফও, বিদেশি বোর্ডরা সবচেয়ে বেশি অপছন্দ করে হচ্ছে আনপ্রেডিক্টেবিলিটি। অ্যাবসলিউটলি আপনি ট্যাক্স হাই করবেন, 10 বছর ধরে করেন, কেউ মাইন্ড করে না। আজকে ট্যাক্স 1, কালকে 10, পরশুদিন Continuity. আমি কাকে পায়ে ধরে এটাকে 2 করব। এই যে একটা ভয়, যে জন্য কোনো লং টার্ম ইনভেস্টমেন্ট আপনার এখানে ফিজিবল না। সো এই জন্য সবাই খুব শর্ট টার্ম চিন্তা করে। আর স্কিলসের কথা যেটা বারে বারে আসছে, আমি একটু ভিয়েতনামের উদাহরণটা আবার আনবো এখানে। ওনারা খুব আর্লি এজ থেকে, একদম স্কুল লেভেল থেকে, আমি মনে কয়েকটা খুব ক্রিটিক্যাল কাজ করে। টিম বিল্ডিং, ডিসিপ্লিন, প্রবলেম সলভিং, ল্যাঙ্গুয়েজ। আপনি ভিয়েতনামে গেলে ডানাঙে দেখবেন লিটারালি 2 ঘর পরপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স। আমরা তৃতীয় ল্যাঙ্গুয়েজ নিয়ে এখন কথা বলছি, ভালো জিনিস, আমি মনে করি ভালো। বাট আমি এখন সাফার করছি যে আমাদের ছেলেপেলেরা কিন্তু এখন বাংলা ইংরেজিও ঠিক মতো বলতে পারছে না। তো ওগুলোকে আগে ঠিক করার পাশাপাশি আপনি ম্যান্ডারিন শেখান, ফ্যান্টাস্টিক। আজকে যদি আমার বাচ্চারা ম্যান্ডারিন শিখতো আমি খুব খুশি হতাম। আমি চেষ্টা করছি, হচ্ছে না, রাজি হচ্ছে না। তো আমি মনে করি যে আমি যদি আবার ইউনিভার্সিটি এখন ফেরত যেতাম, আমি খালি ল্যাঙ্গুয়েজে শিখতাম, বাকি সব কিন্তু আপনি শিখে ফেলতে পারেন। সো ল্যাঙ্গুয়েজে কতখানি ইম্পর্টেন্ট। আর সবচেয়ে বড় হচ্ছে যে, আমি আবারও বলবো, আপনি বাংলাদেশকে ওই ইন্ডিয়ার মতো আইটি ইনেবল সার্ভিস দিয়ে ওই জায়গায় নিতে পারবেন না। ম্যানুফ্যাকচারিং আমাদের একটা বিশাল অপরচুনিটি, সেটা ডোমেস্টিক হোক, এক্সপোর্টের জন্য হোক। সেটার জন্য আপনার একটা ডিসিপ্লিন, স্কিলড ওয়ার্কফোর্স তৈরি করা দরকার। এটা কিন্তু ইন্টারভেনশনটা সেকেন্ডারি স্কুল লেভেলে লাগবে। আপার ইউনিভার্সিটি আসার আগে ওনাদেরকে যে আমরা ঠিক না করতে পারি, ইউনিভার্সিটি ইজ টু লেট ফর দ্য ইন্টারভেনশন। উনি 150 মানুষ ঠিক করতে পারবেন, কিন্তু 1.5 লক্ষ মানুষ ঠিক করতে পারবে। নোবডি হ্যাজ দ্যাট ক্যাপাসিটি। Again, welcome to BGMA podcast, episode number 4. আমরা আমাদের পডকাস্টের শেষের দিকে চলে আসছি। আমাদের নেক্সট কোশ্চেনটা হচ্ছে, আপনাকে যদি বলা হয় যে 3টা অ্যাডভাইস দেওয়ার জন্য, একটা হচ্ছে আমাদের পলিসি মেকার যারা এইটা নিয়ে ডিল করছেন, আরেকটা হচ্ছে আমাদের বিজনেস কমিউনিটিকে, ওই 3টা বা 4টা মানে ক্রিটিক্যাল কী কী সাজেশনস আপনি দিতে চাইবেন? সরকারের জন্য যেটা দরকার সেটা হলো ইকোনমিক ডিপ্লোমেসি। দেখেন, এটা বাদ দিয়ে কিন্তু কোনো মতেই আমরা আগাতে পারবো না, বিকজ অনেকগুলা ক্রিটিক্যাল ইস্যুতে ডিপ্লোম্যাটিক হতে হবে। হ্যাঁ, তো ইকোনমিক ডিপ্লোমেসি উইভ অলওয়েজ ল্যাগ বিহাইন্ড, এখনও তাই চলছে। এটা সবচেয়ে জরুরি। আমাদের সেক্টর ডাইভার্সিফিকেশন এবং রিস্কিলিং, আপস্কিলিংয়ের জন্য সরকারকে নতুন করে ভাবতে হবে, এটাও খুব প্রয়োজন। হ্যাঁ, এবং আমাদের যদি ব্যবসায়ীদের বলেন, আমাদের অনেক ফ্লেক্সিবল হতে হবে। ফ্লেক্সিবল হয়ে আমাদের সেক্টর ডাইভার্সিফিকেশন শুরু করতেই হবে। কিন্তু একই সাথে আমরা তো এখন আর ওই আমাদের মতো পুরনো জেনারেশন ব্যবসায়ী না। আমাদের ছেলেপেলেরা ব্যবসায় চলে আসছে, আস্তে আস্তে নেক্সট জেনারেশন আসছে। দে আর গ্লোবাল সিটিজেন্স। হ্যাঁ, ওরা কোনো মতেই এই আমাদের হিস্টোরিক্যাল ব্যাগেজকে টানে না। হ্যাঁ, আমাদের অনেক ইজি হতো যদি আমরা রিজনালি কোলাবোরেট করতে পারতাম। কেন আমরা ASEAN +1 হলাম না? কেন আমরা রিজনালিজমের দিকে কেন গেলাম না, বা কেন যাচ্ছি না? সারাক্ষণই খালি যুদ্ধ লাগিয়ে রাখছি, কিন্তু আলটিমেটলি গিয়ে কিন্তু ব্যবসা সাফার বাট করছে। রিজিওনাল সাকসেস রেট কিন্তু খুব কম। আসিয়ান ছাড়া আমি কিন্তু কোথাও দেখি তো না। ASEAN তো বিশাল, আসিয়ান বিশাল, বিশাল। ওটা ছাড়া কিন্তু আমি খুব একটা কিন্তু সাকসেস, আমরা কেন পারলাম না? আমাদের কিছুটা ছিল জিসিসি বুঝাই। ল্যাটিন আমেরিকা তো হ্যাঁ, ভালো ল্যাটিন আছে। আমেরিকা করছে। So, সব জায়গায় মোটামুটি যদি আপনার কাছে রিজনালিজম চিন্তা করতে হবে। কিন্তু আপনি যদি আমি MMF এর কথা বলছিলাম, ম্যানমেড ফাইবারের কথা বলছিলাম, যদি আমরা রিজনাল ইন্টিগ্রেশন করতে পারতাম তাহলেও কিন্তু সম্ভব। কাজে আমার মনে হয় আমাদের এক পেশে না হয়ে, শুধু নিজেদের কথা না ভেবে, আঞ্চলিকভাবে আমরা কি করতে পারি সেটার দিকে যেতে হবে, এবং ব্যবসায়ীদেরকে যারা স্টেক হোল্ডার তাদেরকে সম্পৃক্ত করতে হবে। আমার মনে হয় সেটা খুবই দরকার। এবং আরেকটা মেসেজিংটা বা ন্যারেটিভটা খুব ভালো করে তুলে ধরতে হবে। সেটা হচ্ছে বিজিএমই এটা নিয়ে কথা বলছে, বা নাসিম ভাই লেদার বা অন্যান্য ইন্ডাস্ট্রির পক্ষ থেকে কথা বলছে, ইট ইজ নট দেয়ার প্রবলেম, ইটস এ নেশনস প্রবলেম। এটা ম্যাক্রো ইকোনমিক প্রবলেম, হ্যাঁ, হুইচ ইজ হ্যাভিং ইম্প্যাক্ট অন মাইক্রো ইকোনমি। সো ওইটা যদি টোটালিটি বেসিসে যদি আন্ডারস্ট্যান্ডিং গভর্নমেন্ট না তৈরি করে, অনেক মনে করবো হচ্ছে বিজিএমএ রিচ একটা ইন্ডাস্ট্রি, ওদেরকে এত পাত্তা না দিলেও চলবে। এই ধরনের উইয়ার্ড
সাইকোলজি আমি দেখছি আমাদের অনেক অনেক জায়গায়। সো নাসিব, আপনাকে যদি আরেকটা একটা জিনিস কোয়েশ্চেন শুধু করি, বলি, সেটা হলো যে মানবিক গল্প তৈরি করতে হবে, এইটা প্রয়োজন। আই অলওয়েজ বিলিভ ইন স্টোরি টেলিং। হ্যাঁ, স্টোরি টেলিংটা আমাদের রাইট হতে হবে। এটা আমার মনে হয় যে সরকার এবং প্রাইভেট সেক্টর একসাথে যদি এই মানে স্টোরি টেলিংটা করতে পারে তাহলে উইল বি গুড, বিকজ আমাদের প্রোডাক্ট তো উইল বি সাবজেক্টেড টু অটোমেশন, বাট হাউ উইল বি সেল ইট? এই যে ডিপ্লোমেসির কথা বললেন, আমি একটু একটা গল্প বলি। এক বিদেশি ডিপ্লোম্যাট কথা হচ্ছে, গল্ফ খেলছি, কথা একটা বললাম, আমি বললাম যে আমাদের লোকরা যাচ্ছে, অনেক ইস্যু আছে তোমাদের দেশের সাথে, কীভাবে কী করো? বলছে তোমাদের লোকজনদেরকে হ্যান্ডেল করা খুব সহজ। আমি বলছি কী কেন সহজ? বলছে তোমাদের যখন যারা আসে আমাদের দেশে, দে আর বিজি ইন শপিং। সো আমরা যেটা করি, ওদেরকে ওই শপিংয়ের যত ধরনের ব্যবস্থা আছে, উই কিপ দেম বিজি উইথ শপিং অ্যান্ড আদার স্টাফ। নেগোসিয়েশনের সময় তখন তাড়াহুড়োর মধ্যে সাইন টাইন করে চলে আসে। সো আই থিঙ্ক ইউর ফার্স্ট পয়েন্ট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, উই মাস্ট ফোকাস অন দ্যাট। ওই আই থিঙ্ক সেন্স অফ ওনারশিপ এবং সেন্স অফ বিলঙ্গিংনেস, এগুলো যদি না থাকে আসলে, আর প্যাট্রিয়টিজম যেটা সবসময় দরকার, আসলে ভালো কোনো জিনিস বের করা খুব মুশকিল হবে। আপনি কি সাজেশন দিবেন আপনার বিজনেস কমিউনিটি অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার পলিসি মেকার্স? না, আমার মনে হয় প্রথমে যদি ওভারঅল বিজনেসের মানে পলিসির কথা বলি, আমাদের কিছু কিছু বেসিক জায়গায় গুড গভর্নেন্স এস্টাবলিশ করা ছাড়া কোনো উপায় নেই। আমি যদি বলি ইনস্টিটিউশন ওয়াইজ, সেটা আপনি বাংলাদেশ ব্যাংকের কথা বলেন, আপনি কমার্শিয়াল কোর্টের কথা বলেন, এই যে প্রেডিক্টেবিলিটির কথা বললাম, ভিয়েতনামের ইন্ডেক্স বা ইন্ডোনেশিয়ার ইন্ডেক্স অনেক হাই আসে, বিকজ তারা বলে যদি একটা কমার্শিয়াল ডিসপিউট হয়, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ডিসপিউটটাকে সেটেল করা যায়। এটা তো আপনি ফরেন ইনভেস্টার চেম্বার্স থেকে আপনারা বলেছেন। সো এই যে কিছু কিছু জায়গায় আমরা বলি যে সব দেশে করাপশন আছে, হ্যাঁ আছে, কম বেশি আছে, কিন্তু প্রত্যেকটা ধাপে ধাপে যদি এটা আপনাকে ইম্প্যাক্ট করে, কস্ট অফ ডুইং বিজনেস অ্যান্ড ইজ অফ ডুইং বিজনেস দুইটাকে খারাপভাবে এফেক্ট হয়, আপনার বিজনেস সার্ভাইভ করতে পারে না। আমার মনে হয় যে এই নতুন নির্বাচিত সরকার, ভবিষ্যতে যেসব সরকার হবে, সবাইকে কিন্তু একটা জায়গায় একটা বেসিক লেভেল অফ গভর্নেন্স আপনাকে এস্টাবলিশ করতে হবে, আদারওয়াইজ অল দিস টক ইজ ইউজলেস, কিছু হবে না। আচ্ছা, সেগুলো ইনস্টিটিউশনগুলো আমরা জানি, সেটা আপনি কোর্ট সিস্টেম বলেন, পুলিশ বলেন, আপনি আপনার রেগুলেটর বলেন, কেন এখনও বাংলাদেশে, এটা সেদিন আমি বলছিলাম, আপনার বাংলাদেশে একটা বিদেশি ইনভেস্টর আসলে তাকে দুবার লাইন দিতে হয় একটা ভিসা পাওয়ার জন্য। $50 না 93 সেন্ট বলে আপনার, কেন 93 সেন্ট? কারণ $100 দিবে, ভাঙতি দিবে না। ওয়াই? হ্যাঁ, চায়নাতে 42টা দেশ যদি ভিসা ফ্রি হতে পারে, আমি জাপান, ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, ভালো ভালো দেশকে কেন, আমি কি মনে করি জাপানি পালিয়ে যে ইলিগাল ওয়ার্কার হয়ে যাবে বাংলাদেশে? So, আমরা কেন এই এমফেসিসগুলো দিচ্ছি না যে আমি এটাকে ইজি মানুষের সাথে কন্ট্যাক্ট কমিয়ে দেন, আপনার করাপশন কমে যাবে। আর এই ডিজিটালাইজেশন শব্দটা ওভার ইউজ, আমি মনে করি সহজ করে দেয়। আচ্ছা, দ্বিতীয়, আমি মনে করি একটা ডেফিনেটলি আমাদের রেগুলেশনে একটা স্টক টেকিং দরকার। অনেক ক্ষেত্রে উই আর ওভার রেগুলেটেড, অনেক ক্ষেত্রে আর রেগুলেশনস আর নট আপ টু ডেট, ওই 1952, 1969, অথবা রেগুলেশন আর অভাব। আমরা জানি কিছুদিন আগে পর্যন্ত ইলেকট্রনিক ইলেকট্রিক ভেহিকেলের রেজিস্ট্রেশনের কোনো উপায় ছিল না। সো এই যে একটা, এটা নিয়ে অনেক কাজ হয়েছে। রেগুলেটরি রিফর্ম কমিশনের একটা ফ্যান্টাস্টিক রিপোর্ট আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আকবর আলী খান সাহেব করে দিয়ে গেছেন। ওটা কোথায় যে ধুলোর মধ্যে পড়ে আছে আমি জানি না, এটা বের করলে কিন্তু আপনাকে বলবে। সারা পৃথিবী বলে যে একটা নতুন রেগুলেশন আনার আগে একটা রেগুলেটরি ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা দরকার। হঠাৎ করে আমি ডিসাইড করলাম একটা এসআরওর মাধ্যমে একটা ট্যাক্স বাড়িয়ে দিলাম বা কমিয়ে দিলাম, এটা যে পুরোপুরি আপনার একটা সেক্টরকে ধ্বংস করে দিল, এটা কিন্তু আমরা মাপে অনেক সময় নিচ্ছি না। সেকেন্ড, থার্ড পার্টটা যেটা আপা বললেন, আমি একমত, বিজনেস কমিউনিটিকে একটু ট্রাস্ট করেন। আমি উদাহরণটা এভাবে দিই, আপনি জানালাটা খুললে আলো বাতাস আসবে, কিছু পোকামাকড় আসবে। পোকামাকড় আসলে আপনি সেখানে ওষুধ দেবেন, এসিআই স্প্রে দেবেন, বন্ধ করবেন, কিন্তু জানালা বানাবেন না আর এক্সপেক্ট করবেন যে পৃথিবীর আর কোনো গন্তব্য নাই যেখানে বিনিয়োগ হতে পারে, একমাত্র বাংলাদেশ আছে। এটা একটু ভুল ধারণা। আমি আরেকটা কোশ্চেন করি, বলেন। যারা বলছে যে বিজনেস কমিউনিটি মানেই কোশ্চেনেবল, যারা এই কোশ্চেনটা করছে তারা কি কোশ্চেনেবল না? না, এখানে তো এক হাতে তো তালি বাজে না, আমরা সবাই জানি এই কথা, তো আমরা অনেকবারই বলেছি। আমার মনে হয় আমরা যারা এখনো বাংলাদেশে আপার মতো ব্যবসা করার চেষ্টা করছি, আছি, থাকতে চাই, আমাদের পরের প্রজন্মকে বলছি যে তোমরা আসো, এখানে একটা অপরচুনিটি আছে। এবং ভেরি প্রাউডলি বলতে চাই যে যেসব ইয়াং প্রফেশনাল আজকে আমাদের সাথে কাজ করেন, এনারা ওয়ার্ল্ড ক্লাস, তো ওনাদেরকে ভবিষ্যৎ দিতে হবে। আমার সবচেয়ে বেশি দুঃখ লাগে যে এখনও বেস্ট অ্যান্ড দ্য ব্রাইটেস্ট দেশ ছেড়ে চলে যেতে চায়।
এখনো আমি So প্রতিদিন unfortunate. হারাচ্ছি মানুষকে। এইটা কেন হবে? কেন বাংলাদেশ থেকে চলে যেতে হবে? কারণ তারা এখানে কোনো ভবিষ্যৎ দেখে না। এটা তো আমাদের একটা কালেকটিভ ফেলিয়ার। প্রাইভেট সেক্টরের কথা যদি বলি, প্রথমত আমি মনে করি যে হ্যাঁ, আপনি যে কথা একটু আগে বলছিলেন, আমাদের হোয়াট গট আস হিয়ার উইল নট গেট আস দেয়ার। একটু আগে যে আপা বললেন যে নিউ জেনারেশন যেভাবে চিন্তা করে, আমাদের প্রত্যেকটা বিজনেস মডেলও কিন্তু রিএক্সামিন করতে হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের বেশিরভাগ ম্যানুফ্যাকচারিং হয়েছে ওইএম লেভেলে। আমরা অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার, মানুষ একটা টেক ব্যাগ দেয়, একটা টি শার্ট দেয়, একটা স্নিকার দেয়, এই কার কস্ট কত, কার কমপ্লায়েন্স বেশি তাকে। ইউ হ্যাভ নট গন টু দ্য নেক্সট লেভেল উইচ ইজ ওডিএম, অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারিং। এইখানে আইপি ক্রিয়েশন করা উই হ্যাভ বিন ভেরি লেজি, বেশিরভাগ কোম্পানি উই বিন ভেরি লেজি। এইখানে আমরা কাজ করি। লাস্ট যেটা হচ্ছে তো টু বি দ্য ব্র্যান্ড, ওইএম টু ওডিএম টু ব্র্যান্ড, এই ট্রানজিশনে আমরা কিন্তু যথেষ্ট সময় দিইনি, এখন সময় আসছে। এটা প্রথম। দ্বিতীয়, ডেফিনেটলি ইনভেস্টমেন্ট ইন স্কিলিং। এটা শুধু সরকারকে দোষ দিলে হবে না, আমাদের সময় আসছে, ইট হ্যাজ টু বি এ পার্টনারশিপ। ইনভেস্টমেন্ট সবসময় টাকা দিয়ে লাগে না, এটা কিন্তু আপনার সময় দিয়েও হয়। আমরা অনেক এসব সেমিনার করি, কিন্তু যখন আমরা ইন্টার্নশিপের জন্য আমাদের ইন্ডাস্ট্রির মানুষ চাই, কেউ কিন্তু সময় দিতে চায় না। এটাও কিন্তু বাস্তবতা, এটা মানতে হবে। বাট বাস্তবে যদি এটা বলে আসলে আমরা অনেক কম খরচ করছি। আই ডোন্ট নো ওয়েদার ইউ নো দ্যাট আমাদের এডুকেশন স্পেন্ডিং হচ্ছে অ্যারাউন্ড 1.6% অফ জিডিপি অন এডুকেশন। এখন এবং আর&ডি কথা যদি বলি, One of the lowest in the world. one of the lowest 0.35%. Right. বাট আপনি যদি কোরিয়ারটা দেখেন 5.45, ইসরায়েল তো আর কথাই বললাম না, যেখানে আর&ডির সাথে ডাইরেক্ট রিলেশনশিপ উইথ ইকোনমিক ডেভেলপমেন্ট। বাট আমি দেখি না পলিসি মেকারদের ওই রিফ্লেকশনগুলো আমাদের অ্যাকচুয়াল অ্যাকশনে। আমি শেষের দিকে চলে আসছি। আমি জাস্ট একটা পয়েন্ট আপনার সাথে অ্যাড করি, সরি টু ইন্টারাপ্ট। ফার্স্ট অফ অল, সরকারের জন্য সবকিছু অপেক্ষা করলে বাংলাদেশ এত দূর আসবে হবে না। না। আমার মনে হয় আমাদের প্রাইভেট সেক্টর ইজ প্রুফ অফ দ্যাট। আমরা অনেক কিছু করে ফেলি। মানে রেজিলিয়েন্ট শব্দটা ব্যবহার করার আমি 6-7 ভাবে আমরা অলরেডি রেজিলিয়েন্ট, ফ্রম রোহিঙ্গিয়া টু রাশিয়া টু রিসেশন টু রিভার্সাল টু এখন রিয়েল পলিটিক, কোনো শেষ প্লাস নাই। 2009-এর রিসেশন আচ্ছা, সময় হয়। লাস্ট যে পয়েন্টটা আমি বলতে চাই, আমি মনে করি যে প্রাইভেট সেক্টরে অলসো এখন সময় এসছে, যেটা একটা আপা বলছিল, যে গ্লোবাল ভ্যালিউ চেনের সাথে কিভাবে কানেক্ট করা যায়, এটা কিন্তু নতুনভাবে দেখতে হবে। সেটা রিজনাল হতে পারে, সব কিছু যে নিজে করতে হবে এমন কিছু না। আমি ফার্মাসিউটিক্যাল জায়গায় ফিরে আসি। ফার্মাসিউটিক্যালে এখন কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচার উইল বিকাম দ্য নেক্সট বিগ অপরচুনিটি। আপনি নিজেই যে প্রত্যেকটা ড্রাগ যে রেজিস্টার করবেন আমেরিকা, সেটা না, সেটার জন্য কিছু পলিসি জায়গা লাগবে। সো বিজনেস মডেল রি-ইঞ্জিনিয়ারিং লাগবে। লাস্ট বাট নট লিস্ট, আমাদের জন্য এখন যেটা হবে, আমরা কি বানাই থেকে শুরু। এখন আপা সোয়েটার বানান, ও খুব ভালো, উনি খুব ভালো লাভ করেন, চলেন আরেকটা সোয়েটার ফ্যাক্টরি। এখনো কিন্তু মানুষ এই সমানে যে টাকা একটা লেমিং মেন্টালিটি, উই আর অল এখনো জাম্পিং অফ দ্যাট ক্লিফ, উই আর কাটিং ইচ আদার্স থ্রোটস, আমরা প্রাইস ক্র্যাশ করছি। এইটা না করে হোয়াট ক্যান উই মেক থেকে হোয়াট শুড উই মেক, হোয়াট ক্যান উই মেক, হোয়াট আর উই মেকিং, এই কিন্তু বিশ্লেষণটা হয় না। আমার মনে হয় এইখানে একটা বিশাল অপরচুনিটি কিন্তু এখনো বাংলাদেশে। প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন Absolutely. Right. ম্যাসিভ। আচ্ছা, আমরা এখন লাস্ট কোশ্চেনের দিকে চলে আসছি। যদি কোশ্চেনটা করা হয় 3 years ডাউন দ্য লাইন, আমাদের 2029, অ্যাজিউমিং আমরা ওই 3 years পাবো, অ্যাজিউমিং, হ্যাঁ, তাহলে ওই সিনারিওটা কিরকম দেখা যাচ্ছে আপনার কাছে? 3 বছর যথেষ্ট না, আসলে 6 বছর। না, সেটা আপনি বলেছেন, বাট আমি এখন সিনারিওটা দেখাতে যাচ্ছি। ইফ আই হ্যাভ টু ভিজুয়ালাইজ, ওই সময় আমাদের রেডিনেসটা কোন পর্যায়ে থাকবে? এখন আমরা তো হোমওয়ার্ক শুরুই করিনি আসলে। না, আপনার অ্যাসেসমেন্টটা কি? তখন আমরা প্রচণ্ড কম্পিটিশনে পড়বো ইন্ডিয়া। হ্যাঁ, ইন্ডিয়া ধরেন আগামী বছরই কম্পিটিটিভ হবে। যদিও বড় বড় ব্র্যান্ডরা বলছে কোনো দিনই তোমরা ভেবো না যে ভারত তোমাদেরকে এক্সিড করবে, কারণ কেপেবিলিটি এবং ক্যাপাসিটিরও একটা প্রশ্ন আছে। দে আর গ্রেট সেলস পিপল, আমরা ওদের ধারে কাছেও না। তারপরে ওরা বলে যে দেখো, ওভারনাইট তো ওদের ক্যাপাসিটি হবে না বা স্কিলটাও হবে না, কিন্তু দে আর গ্রেট উইথ ভ্যালু এডিশন। হ্যাঁ, প্রোডাক্ট একদম আপনার দেখবেন ছোট ছোট এমবেলিশমেন্ট দিয়ে দেল সেল মাচ মোর দ্যান উই ক্যান। সো একটা হলো ইন্ডিয়া নিয়ে সাংঘাতিক আমরা ঝামেলায় পড়বো, এটা নিশ্চিত ধরে রাখেন। দ্বিতীয়ত হলো দেখেন 2030-এর মধ্যে কিন্তু একদম ভিয়েতনামের এই যখন আমাদের 6টা প্রোডাক্টে কিন্তু যেখানে আমরা সবচেয়ে বেশি কম্পিটিটিভ, মানে উইল জাস্ট লুজ ইট টু দেম। এখন ভিয়েতনাম ইন্টারেস্টেড কিনা to do or grab garments is another issue, কিন্তু buyers will have lots of options, এবং এই অপশনকে আমরা থামাইতে পারবো না। হ্যাঁ, তো এই জন্য বলছি যে অন্য একটা ন্যারেটিভ তৈরি করতে হবে। ভিয়েতনাম অথবা ভারতের এই যে আমাদের ফিমেল এম্পাওয়ারমেন্টের একটা গল্প, হ্যাঁ, এই যে 65% শ্রমিক যে নারী এবং তাদের যে এম্পাওয়ারমেন্টের গল্প, এইটাকে বোঝাতে হবে সবাইকে। আমি সবসময় বলি যে, সবাই বলে গ্রিনিং, আমি সবসময় বলি গো হিউম্যান গো গ্রিন।
রাইট আগে হিউম্যান হও, তারপরে গ্রিন চিন্তা করো। কাজে এই জন্য আমি বলছিলাম যে ইকোনমিক ডিপ্লোমেসি একেবারে ইজ কি, বিকজ সরকার যদি পজিশন না করতে পারে বিশ্বের কাছে, বিশ্বের দরবারে যদি ওই গল্পটা না দাঁড়ায়, আমরা কিছুতেই আগাতে পারবো না। নাসিম ভাই আপনি হাউ আরেকটা লাস্ট আপনাকে বলে দেই, মানে গল্পটা আমার মাথার মধ্যে কিলকিল করছিল আসলে। আসার সময় গাড়িতে আমি চিন্তা করছিলাম, আমরা প্রাইভেট সেক্টর কিন্তু মানে গ্রিক মিথোলজিতে সিসিফাস বলে একটা মানুষ আছে, হ্যাঁ, যে গ্রিক গডরা বলেছিল এই তুমি বাজে, তোমাকে আমরা পানিশ করলাম। পানিশমেন্টটা কি? ওই একটা পাথর ঠেলে ঠেলে সে পাহাড়ে উঠাচ্ছে এবং পাথরটা আবার চূড়ায় গিয়ে প্রত্যেকদিন পড়ে যাচ্ছে, আবারও উঠাচ্ছে। প্রাইভেট সেক্টর কিন্তু এত আমরা ওভারবার্ডেন্ড, আমরা ওই পাথর কিন্তু ঠেলে ওই চূড়ায় নিয়ে যাই, সরকার বদলায়, আবার পাথর পড়ে, আবার নতুন করে। আমরা প্রাইভেট সেক্টর আর সিসিফাস হতে চাই না, সিসিফাসের বোঝা থেকে আমরা মুক্ত হতে চাই। এক্সিলেন্ট। হ্যাঁ নাসিম ভাই কিউইডি অলরেডি বলে ফেলছেন আপা। আই থিঙ্ক পাথরটা মাথার উপর থেকে যদি অ্যাটলিস্ট পেছনে চলে যায়, পাথরটার উপরে ডিঙিয়ে কীভাবে যাওয়া যায়। বাট আমাদের জন্য সবচেয়ে বড় একটা জিনিস যেটা আমি মনে করি যে চায়না উইল অলওয়েজ উইন অন স্কেল, রাইট? ভিয়েতনাম ইজ উইনিং অন স্পিড। বাংলাদেশের উইনিংয়ের জায়গাটা কোথায়? ওই ন্যারেটিভটা চেঞ্জ করার জন্য আমাদের একটা জায়গা হচ্ছে অ্যাজাইল। আমরা অনেক কাজ করতে পারি যেটা অন্যরা করতে চান না বা পারেন না। যদি ছোট ছোট অর্ডারের কথা বলি, এমওকিউর কথা বলি, কমপ্লায়েন্স গ্রিনিং নিয়ে যেটা আপা বললেন, এবং বাংলাদেশ খুব কম উদাহরণ আছে যে এই স্কেলে এটাকে ওরা বলছে ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি ইন ওয়ান সেন্স, যে আমরা কম্পিট করতে পারছি এগেনস্ট নন ডেমোক্রেটিক ইকোনমি। ভিয়েতনাম অ্যান্ড চায়না আর নট ডেমোক্রেটিক। এইটা কিন্তু এখন আস্তে আস্তে বায়ারদের মাথার মধ্যে ঢুকাতে হবে। মিয়ানমার পড়ে গেল কিন্তু এই একটাই কারণে। আমাদের এখানে যে এই যে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলি, ডেমোক্রেটিক ডিভিডেন্ডটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু আপা যেটা বললেন আমরা স্টোরিটা বলতে পারি। উই হ্যাভ আ গ্রেট প্রোডাক্ট বাংলাদেশ, আমাদের মার্কেটিংটা খুব পুয়ার। আমাদের কম্পিটিটর প্রোডাক্টটা এত ভালো না, ওদের মার্কেটিংটা খুব ভালো। একটু মার্কেটিং শিখতে হবে। মার্কেটিংটা ভালো হলো কিন্তু প্রোডাক্টের কোনো ইম্প্রুভমেন্ট হলো না, কনজিউমার ধরে ফেলবে। সো প্রোডাক্টটাকেও মাঝখান থেকে আপনাকে ইম্প্রুভ করতে হবে। লাস্ট বাট নট লিস্ট, আমি আবারও বলবো, আমি মনে করি যে এই পুরো ব্যবসায়ী কমিউনিটি, সেটা বিজিএমই হোক, আমাদের ফুটওয়্যার, লেদার গুডস, অ্যাক্সেসরিজ এক্সপোর্ট অ্যাসোসিয়েশন, ফ্ল্যাক্সা, সেটা হোক, বা লোকাল প্লাস্টিক্সের একটা ব্যবসা হোক, এনাদেরকে শত্রু হিসেবে দেখার কোনো কারণ আমি বলতে পারি। আই থিঙ্ক এই ন্যারেটিভটা টায়ার্ড, এটা ইনঅ্যাকুরেট, এখান থেকে সরে আসতে হবে। আমরা দেখি যে ইন্ডিয়াতে যখন প্রাইম মিনিস্টার কথা বলেন, পাশে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট কথা বলেন, ওনাদের মধ্যে একটা কোলাবোরেশন, হ্যাঁ ডিসএগ্রি করেন, কিন্তু একটা মিউচুয়াল স্পেস তৈরি হয়েছে। ভিয়েতনামে আছে, চায়নাতে আছে। এইটা আমাদের একটা ভবিষ্যতে আমরা দেখতে চাই যে এই স্পেসটা থাকবে। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, আমার মনে হয় সিভিল সোসাইটি, মিডিয়াতেও আমার মনে হয় ব্যবসায়ীরাও কিছুটা হয়তো বা দায়ী, কিন্তু ওভারঅল পারসেপশনটা খুবই খারাপ। এই ব্যবসায়ী মানেই চোর, ব্যবসায়ী মানে দেশ থেকে টাকা পাচার করে পালিয়ে গেছে, ব্যবসায়ী মানে 4টা পাসপোর্ট নিয়ে ঘুরে বেড়ায়। আই এম সরি, আমার ভাই ওই একটা পাসপোর্ট নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছে। সো এই জিনিসটা আমার মনে হয় একটু চেঞ্জ লাগবে ন্যারেটিভটা। যারা নতুন আজকে যারা পডকাস্ট দেখছেন, আপনারা নিজেরা একটু করে দেখেন যে বাংলাদেশে ব্যবসায়ীদের কন্ট্রিবিউশন কি। সবটা খারাপ না, আমাদের অনেক কিছু ভালো করে। ডেফিনেটলি, থ্যাংক ইউ। না থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় চমৎকার ডিসকাশন চলছে, এইভাবে আমরা চলতে থাকলে আরও কয়েকটা পার করে দিতে পারবো। বাট আমি অডিয়েন্সকে যদি আমি একটু সামারাইজ করি, সেটা হচ্ছে আমাদের অনেক প্রাউড ফিল করার কথা। আমরা যখন গ্র্যাজুয়েশনের কথা বলি, আমরা গ্র্যাজুয়েট হচ্ছি, তার মানে হচ্ছে আমরা অনেক কিছু অ্যাচিভ করেছি। ওই অ্যাচিভেরই কিন্তু রিকগনিশন হচ্ছে আমাদের এই গ্র্যাজুয়েশনটা। সো অ্যাজ এ নেশন উই শুড টেক লট অফ প্রাইড, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা একটা যখন গ্র্যাজুয়েশন হয়, ওটার সাথে কিন্তু অনেক দায়িত্বও চলে আসে বা রেসপন্সিবিলিটি চলে আসে। ওই রেসপন্সিবিলিটিকে আমরা পালন করতে পারবো কিনা, সেই রেসপন্সিবিলিটিটা কী, সেটা হচ্ছে আমাদের দেশের ইকোনমিটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে হবে, এবং যে ক্রাইসিস সিচুয়েশন ক্রিয়েট হবে, সেই ক্রাইসিস সিচুয়েশন কি আমরা হ্যান্ডেল করতে পারবো কি না। এটা হ্যান্ডেল কিন্তু একা সরকারও পারবে না, একা বিজনেস কমিউনিটিও পারবে না, একা জনগণও পারবে না। এই 3টা গ্রুপ একসাথে কাজ করতে হবে। এবং আরেকটা জিনিস বেরো আসে খুবই ক্লিয়ারলি, সেটা হচ্ছে আসলে 3 বছর আমাদের হাতে সময় আছে, তবুও আমরা দোয়া করছি যে আমরা এই 3 বছর পাবো। সো তাও যদি আমরা 3 বছরে পাই, যেটা আমরা শুনলাম, তাতে মনে হচ্ছে আমরা 3 বছরে যে লেভেলের রেডিনেস দরকার, সেই লেভেলের রেডিনেস নাই। সো এইটা নিয়ে তাহলে আমাদের আসলে অনেক অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে, নয়েজ ক্রিয়েট করতে হবে। অ্যান্ড ইট ইজ নট দ্য প্রবলেম ফর বিজনেস পিপল, এটা বুঝতে হবে। এটা হচ্ছে আমাদের কিন্তু ন্যাশনাল একটা ইস্যু।
আমাদের এগ্রিকালচার সেক্টর ইম্প্যাক্টেড হবে, ফার্মাসিউটিক্যাল সেক্টর ইম্প্যাক্টেড হবে, হেলথ সেক্টর ইম্প্যাক্টেড হবে। এমন কোনো সেক্টর নাই যেটা ইম্প্যাক্টেড হবে না। ইট ইজ নট অনলি অ্যাবাউট এক্সপোর্ট, এটা আমাদের মাথায় রাখতে হবে। সো এই গ্র্যাভিটি অফ দ্য প্রবলেম হ্যাজ টু বি আন্ডারস্টুড বাই আওয়ার পলিসি মেকার্স। দে শুড গিভ ইট এ ডিউ ইম্পর্টেন্স। এই ইম্পর্টেন্সটা যদি না আসে, আমরা কিন্তু এখন এটা ম্যানেজেবল লেভেলে আছে, এটা কিন্তু ম্যানেজেবল লেভেল থাকবে না। অ্যান্ড ওয়ান লাস্ট থিং, সেটা হচ্ছে ট্রাস্ট। আমরা যদি একজন আরেকজনের উপরে বিশ্বাস স্থাপন না করি, আমরা কিন্তু ভালো কিছু অ্যাচিভ করতে পারবো না। উই হ্যাভ এ ব্রাইট ফিউচার অ্যাজ এ নেশন অনলি ইফ উই ওয়ার্ক টুগেদার। ধন্যবাদ সবাইকে।